সো ফার্স্ট অফ অল আমি জাস্ট কোডিং এ যাওয়ার আগে একটু ডেসক্রাইব করে নিই যে আসলে ক্লাস আর অবজেক্ট জিনিসটা কি। তো জাস্ট নর্মালি আমরা যদি চিন্তা করি, মানে দেখো লাস্ট ক্লাসে কিন্তু আমরা জাভার মোটামুটি সিনটেক্সগুলো দেখছিলাম, যে কীভাবে হলো প্রিন্ট করতে হয়, কীভাবে ইনপুট নেওয়ারও কাজ দেখছিলাম, যে কীভাবে একটা ইন্টিজার ইনপুট নেওয়া হয় দেখছিলাম না ইনপুট নেওয়ার কাজগুলো। আচ্ছা, স্ক্যানার দিয়ে, ঠিক আছে। তো যারা লাস্ট ক্লাসটা করো নাই, অ্যাগেন ওই ভিডিওটা দেখে নিও যে ওখানে কি লেকচার পড়ানো হয়েছিল। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে কিসে ইনপুট নেওয়ার কাজ দেখবো, বাট এত ব্রডলি দেখবো না, কারণ ইনপুট নেওয়ার কাজ আমরা অলরেডি লাস্ট ক্লাসে কিছুটুকু দেখছিলাম। তো আজকে আমরা মেনলি টোটাল আমাদের কনসেপ্ট হচ্ছে কি ক্লাস কি অবজেক্ট কি, যেহেতু তোমাদের এটা থিওরিতে অলরেডি পড়ানো হয় নাই, হয়তো কিছু টাস্ক হয়েছে, আমরা এটার একটু ডিটেইলস দেখবো যে আসলে ক্লাস অবজেক্ট মেনলি। আমরা তো সি এর মধ্যে স্ট্রাকচার মনে আছে, স্ট্রাকচার জিনিসটা কি ছিল? Sir, just variables is a different type of variables. মানে কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি যে কম্পোজিট অফ, Different type of variables. মানে কাইন্ড অফ একটা কম্পোজিট টাইপ, যেটার মধ্যে অনেকগুলা ভেরিয়েবল নিয়ে, মানে একটা কালেকশন অফ ভেরিয়েবল আমরা এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে। সো আমরা একটা স্ট্রাকচারের মধ্যে আমাদের সে একটা, যদি আমি এভাবে চিন্তা করি যে একটা একটা বক্স টাইপের একটা স্ট্রাকচার আছে। বক্সের মানে বক্সের কয়েকটা প্রপার্টি আছে না, একটা বক্স যদি চিন্তা করি, বক্সে কি উইথ আছে, হাইট আছে, ডেপথ আছে, ঠিক আছে। এভাবে যদি চিন্তা করি, আমি মানে বক্সের উদাহরণটা বেশি দিই, কারণ হলো আমি থিওরি আর হচ্ছে ল্যাবে সেম একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই ধরনের অনেক ক্লাসই করা যায়। তাহলে আমি যদি একটা সি এর স্ট্রাকচার যদি চিন্তা করি, তাহলে ওই স্ট্রাকচারের মধ্যে কি থাকতে পারে, একটা উইথ, একটা হাইট, একটা ডেপথ, এগুলো আমার প্রত্যেকটা একটা টাইপ আছে, ঠিক আছে। সো এই ধরনের একটা স্ট্রাকচার ডিফাইন করি আমরা সিমিলার নিয়ে। সেইটা লাইকটা দিয়ে দেন তো আপাতত। আচ্ছা, দেখা যায় তো আচ্ছা, একটা যদি আমরা স্ট্রাকচার ডিফাইন করি যেরকম স্ট্রাকচার, সংক্ষেপে লিখলাম। সো এটা হচ্ছে আমার একদম পুরো ফুললি মানে একটা সিম্পল একটা বক্সের একটা স্ট্রাকচার, যেখানে আমার তিনটা ভেরিয়েবল আছে, উইথ, হাইট, ডেপথ। সো এটা তো মনে আছে আমাদের, ঠিক আছে। এখন এই স্ট্রাকচারে একটা ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? Struct box তারপর variable. হ্যাঁ, বলো। না না, হাইট আর ডেপথ হচ্ছে হলো তুমি একটা বক্স, 3D বক্স কিভাবে? স্যার আমি একটা পারবো। না, আচ্ছা এটা চিন্তা করো, এটা যদি বক্স হয়, ঠিক আছে, তুমি এভাবে যদি হাইট চিন্তা করো, এটা হচ্ছে হলো উইথ, ডেপথ হচ্ছে হলো তিনটা ডাইমেনশন না, এটা এটা হচ্ছে হলো এদিকে এদিকে, হাইট হচ্ছে হলো, আমি ডেপথ অনেক ভাবে চিন্তা করতে, আমি এটাকে ডেপথ চিন্তা করতে পারি, আবার এই সাইড যেটা আসছে সেটাকে ডেপথ হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ডিক্লেয়ার করতে গেলে আমরা হচ্ছে হলো বক্স, সিম্পল একটা বক্স ডিক্লেয়ার করব, এটা ক্যাপিটাল এটা স্মল এটা এস সেন্সিটিভ, সো আমি এটা ক্যাপিটাল দিয়ে ইউজ করতে পারি না, দুইটা কিন্তু সেম না, বি দিয়ে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। মাইক্রোর ভেরিয়েবলের নাম। আচ্ছা, এর মধ্যে যদি আমি ভ্যালু বসাতে দিই তাহলে কি করতে হবে? box dot সামথিং, মানে ভ্যালু বসাতে গেলে অথবা ওই ভ্যালু নিতে গেলে রেট টাইপ করতে গেলে ডট দিয়ে অ্যাক্সেস করবে। সো এটা হচ্ছে হলো বক্স ডট উইথ ইকুয়াল টু সে 10 দিলাম, বক্স ডট হাইট ইকুয়াল টু 5 দিলাম, বক্স ডট ডেপথ ইকুয়াল টু 2 দিলাম, ঠিক আছে। সো এভাবে আমরা বসাবো, জিনিসটা ক্লিয়ার।
ইনিশিয়ালাইজ হয়ে গেল। ইনিশিয়ালাইজ মানে কোনো ভ্যালু দেওয়া, এটি হচ্ছিল ইনিশিয়ালাইজ। এটা হলো ক্লিয়ার? সো अगेन বক্স এর মানে স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ভেরিয়েবল, যেটা হলো কাইন্ড অফ আমরা স্ট্রাকচারকে কম্পোজিট একটা মানে টাইপ হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের বক্স আসলে এই যে স্ট্রাকচারটা সেটা আসলে কি ডিফাইন করছিল, যে তোমার এটার মধ্যে কি ক্যারেক্টারিস্টিক্স আছে, দ্যাট মিন্স এখানে কি কি ভেরিয়েবল আছে, এই ধরনের জিনিসগুলো সে ডিফাইন করে দিয়েছে। বাট অ্যাকচুয়ালি কি সেটা কিছু কাজ করতেছিল? অ্যাকচুয়ালি কাজ মানে হচ্ছে হলো সেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স ছিল, এটার মধ্যে কোনো ভ্যালু ছিল না, মানে এটা মানে কিছু ক্রিয়েট করে। ফর এক্সাম্পল এইভাবে চিন্তা করো, ইন্টিজার একটা টাইপ আছে, ডাবল একটা টাইপ আছে, বাট টাইপ মানে ডিফাইন করতেছে যে ওই ধরনের ভেরিয়েবলের মধ্যে তুমি কি রাখতে পারবা, কি অ্যালাউ করবা। ঠিক আছে? মানে এই ডোমেইন অফ ভ্যালু তুমি অ্যালাউ করবা, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কন্টেইন করে না। ঠিক আছে? ক্লাসটাও ছিল সিমিলার স্ট্রাকচারের মতো। ক্লাস হল ডিফাইন করে তোমার এটার মধ্যে কি কি থাকবে, একটা ডিজাইন, একটা ব্লুপ্রিন্ট, বাট এটা অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা সেটা হলো অবজেক্ট। এই যে ভেরিয়েবলটা এটা হলো অবজেক্ট। তবে থিওরিটিক্যাল ভাষায় যদি বোঝাতে চাই, ক্লাস ইজ এ কাইন্ড অফ ডিজাইন প্রিন্ট, মানে ডিজাইন ব্লুপ্রিন্ট। মানে তোমাকে ডিজাইন বলে দেবে, স্পেসিফিকেশন বলে দেবে, যেটার মধ্যে কি কি জিনিস আছে, কি কি জিনিস থাকবে। অবজেক্টটা হচ্ছে হলো ওই ক্লাসে একটা ভেরিয়েবল। আচ্ছা, এখন আমার আসলে ক্লাস কেন দরকার হলো? স্ট্রাকচার এটা ইউজ করতে পারতাম, এটা আমার একটা আলাদা নাম কেন দেওয়া হলো? এটা আসলে নামটা হয়েছে এই স্ট্রাকচারের মধ্যে তোমার মানে স্ট্রাকচার খুবই ট্রিভিয়াল একটা জিনিস ছিল। এটার মধ্যে জাস্ট কাইন্ড অফ কিছু ভেরিয়েবল আমরা ইউজ করতে পারতাম। হ্যাঁ, এটার মধ্যে কিছু মেথডও মানে ফাংশনও ডিক্লেয়ার করা যাইতো এটার ভিতরে, যেটা তোমরা আসলে দেখো না অ্যাডভান্স লেভেলে, বা এটার ভিতরেও ফাংশন ডিক্লেয়ার করা যায়, কিন্তু ওইটা মানে কাইন্ড অফ হচ্ছে হলো মানে নরমাল ফাংশনের মতন এটা বিহেভ করে না। ঠিক আছে? ওই যে ফাংশনগুলো এটার ভিতরে ডিক্লেয়ার করে, এটা আরো ডিটেইলস তোমরা যদি জানতে চাও একটু দেখে নিতে পারো। মানে মেইন কথা হচ্ছে এটার ভিতরে ফাংশনগুলো নরমাল ফাংশনের মতো তুমি ইউজ করতে পারবা না, এর মধ্যে কিছু লিমিটেশন আছে এই ফাংশনগুলোর মধ্যে কলের ক্ষেত্রে। এই কাজগুলো হচ্ছে হলো ক্লাসের মধ্যে একদম মানে সিম্পল ফাংশন যেগুলো তোমরা ইউজ করো সেরকম ফাংশন এখানে ভিতরে ডিক্লেয়ার করা যায়। এমন এই ভেরিয়েবলগুলোকে কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না, তেমন দেখো ডট পি কি যে কেউ অ্যাক্সেস করতে পারতেছে না। তুমি কি এখানে কোনো কিছু রুল ডিফাইন করতেছো যে এই পার্সনগুলো মানে এই ওয়েতে তুমি অ্যাক্সেস করতে পারবা, এই ওয়েতে তুমি অ্যাক্সেস করতে পারবা না, এগুলো তুমি কিছু ডিফাইন করতেছো না। ক্লাসের মধ্যে এই কাজগুলো করা যায়। সো अगेन ক্লাস হচ্ছে তোমাকে একটা ডিজাইন মানে একটা ডেফিনেশন দিচ্ছে যে এটার মধ্যে এই জিনিসগুলো আছে, তুমি এই জিনিসগুলো কাজ করতে পারবে। ক্লাস নিয়ে কিন্তু অলরেডি তোমরা জাভার মধ্যে আমরা লাস্ট ক্লাসে অলরেডি কাজ করছি। স্ক্যানার আমরা এটা তৈরি করছিলাম, এটা করছি একটা নরমাল একটা মানে একটা মানে হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করছিলাম system.out.println দিয়ে, সেটাও কিন্তু আমরা করছি, ওখানেও কিন্তু ক্লাস ইউজ হয়েছে। ঠিক আছে? সো ক্লাস আসলে একটা স্পেসিফিকেশন দিচ্ছে। এটা তুমি একদম ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করো, কাইন্ড অফ তুমি এভাবে চিন্তা করো, একটা বাড়ির একটা স্ট্রাকচার যদি মনে করো, একটা বাড়ির তৈরি করার আগে কিন্তু একটা ডিজাইন করে মানে কাইন্ড অফ এখানে কতগুলো পিলার হবে, কতগুলো ফ্লোর হবে, ফ্লোরগুলো সাইজ কিরকম হবে, সেখানে রড যেগুলো থাকবে সেগুলোর স্ট্রাকচার কেমন থাকবে, এই জিনিসগুলো কিন্তু আগে থেকে ডিফাইন করতে হয়। ঠিক আছে? হাইট কিরকম হবে। সো এটা কিন্তু একটা মানে ডিজাইন থাকে, স্কেচ থাকে, মানে আর্কিটেকচারাল একটা ডিজাইন তৈরি করে, ওটা বিভিন্ন ধরনের নাম আছে। সো ওই ডিজাইনটা ফার্স্ট তৈরি করতে হয়, বাট ওই ডিজাইনটা কি অ্যাকচুয়াল বাড়ি? তোমার একটা ডিজাইন দিয়ে দিল, ওটার মধ্যে কিছু থাকতে পারবা না, তোমাকে ওইটা দিয়ে হচ্ছিল একটা তোমাকে হাউস তৈরি করতে হবে, একটা বিল্ডিং তৈরি করতে হবে। ঠিক আছে? আফটার দ্যাট ইউ ক্যান ইউজ ইট। সো ওই ডিজাইনটা হচ্ছিল ক্লাস, আর অ্যাকচুয়াল যে বিল্ডিংটা সেটা হচ্ছিল আমার অবজেক্ট। ঠিক আছে? এবার আমরা কোডিং এ দেখি। সো তোমাদের মনে হয় একটা মেইন নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে, তোমাদের সবার একটা মেইন নামে একটা ক্লাস তৈরি হয়েছে না? সো আমিও সিমিলার একটা ক্লাস তৈরি করলাম, মেইন নামে দিলাম।
দেখা যায় পিছন থেকে? ঠিক আছে, না লাইট অফ করতে হবে? দেখা যায় তো? হ্যাঁ, কিভাবে আসছে? সমস্যা নেই, তোমার ক্লাস ল্যাপটপে চলে গেছে। আচ্ছা দেখো, তো এখানে হচ্ছে একটা মেইনলি একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। আমরা এই ক্লাসটা নিয়ে মেইনলি কাজ করব না, আমরা আরেকটা ক্লাস তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, সো ধরো সিমিলার টাইপের আমরা যদি একটা বক্স একটা ক্লাস তৈরি করি, যেটা আমরা স্ট্রাকচার তৈরি করছি, ঠিক আছে? সো তোমাদের দেখো একটা প্যাকেজ নাম আছে না, কাইন্ড অফ কম ডট সামথিং আছে, অথবা সোর্স নামে একটা ফোল্ডার আছে না, ঠিক আছে? সেইখানের মধ্যে অথবা হচ্ছে হলো তোমাদের যদি সোর্স নামে ফোল্ডার হয় তাহলে সেখানে ক্লিক করবা, অথবা তোমাদের যদি কোনো প্যাকেজ থাকে সেটার উপরে ক্লিক করবা। যাদের প্যাকেজ তৈরি করছো, মানে আই হোপ সবাই প্যাকেজ দিয়ে তৈরি করছো, আর যে প্যাকেজ দিয়ে তৈরি না করে থাকো সমস্যা নাই, সোর্সের মধ্যে ক্লিক করো, তাহলে ওখানে রাইট ক্লিক করবা, মানে এটাকে সিলেক্ট করে তারপরে রাইট ক্লিক করবা। এটা হলো সোর্স, যাদের শুধুমাত্র সোর্স তৈরি হয়েছে। আর যদি প্যাকেজ তৈরি হয়, প্যাকেজ মানে হলো এই যে এরকম, ঠিক আছে, কম ডট সামথিং অথবা সামথিং, এই ধরনের একটা সাইনের মতন তৈরি হয়েছে যাদের সোর্সের ভিতরে, ঠিক আছে, তারা ওইখানে যে রাইট ক্লিক করো, দেন নিউতে যাও, আফটার দ্যাট জাভা ক্লাস। সোর্স অথবা তোমাদের যে প্যাকেজ থাকে প্যাকেজে যাও, রাইট ক্লিক করো, দেন জাভা ক্লাস, মানে নিউতে যে জাভা ক্লাস, মানে আমরা একটা নতুন একটা ক্লাস তৈরি করব, মানে বক্স নামে একটা ক্লাস তৈরি করব। প্যাকেজ না থাকলে সোর্সের মধ্যে রাইট ক্লিক করো, জাভা ক্লাস, ঠিক আছে? এখানের মধ্যে আমি নাম দিব হচ্ছিল সে বক্স। আফটার দ্যাট এন্টার দাও। এখানে দেখবা যে কাইন্ড আছে, কাইন্ড মানে অনেকগুলো টাইপের, শুধুমাত্র ক্লাস না, তুমি চাইলে এখানে দেখবা যে ইন্টারফেস, তারপর হচ্ছে সিঙ্গেল, এগুলো তৈরি করা যায়। ইন্টারফেস এগুলো হচ্ছে আমরা নেক্সটে রাখবো, ওই এই 4th অথবা 5th নাম্বার ক্লাসে যে আমরা দেখবো যে ইন্টারফেস জিনিসটা কি। আচ্ছা, আপাতত হলো ক্লাস, তো এটা আমি ক্রিয়েট করলাম। এরকম একটা ক্লাস তৈরি হবে, পাবলিক ক্লাস বক্স, ঠিক আছে? ক্লাসের নামগুলো আমরা আগের ক্লাসে আমরা করছিলাম, ক্লাসের নামগুলো সবসময় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। যদি বক্স হয় বক্স, স্টুডেন্ট দিয়ে স্টুডেন্ট, বাট ক্যাপিটাল লেটারটা হবে, মানে ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল। এই পর্যন্ত হইছে? কারো যদি কোনো পিছনে পড়ে যাও একটু মানে হাতটা রেজ করো, তাহলে আমরা হেল্প করতে পারবো। তো এখন একটু দেখো, আমরা এখানে যখন স্ট্রাকচার ডিক্লেয়ার করছিলাম তখন কিভাবে ডিক্লেয়ার করছিলাম? স্ট্রাকচার একটা কিওয়ার্ড ইউজ করছিলাম, তারপরে নেম। সেম এখানে না পাবলিক কথাটা বাদ দাও, পাবলিক আমরা নেক্সটে বলবো, পাবলিক কথাটা আপাতত বাদ দেব। ওইভাবে কি ক্লাস বক্স, এরপরে সেম ব্র্যাকেট, এর মাঝখানে কাজ করব। সেম আমি এখন যদি আগের মতন আমি যদি যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে চাই, সো ডাবল, আমি একটু নাম দিয়ে ডিক্লেয়ার করি উইথ, ডাবল হাইট, ডাবল ডেপথ। সো এই হচ্ছে আমার 3টা ভেরিয়েবল। সো দেখো একদম সিমিলার আমার স্ট্রাকচারের মতো, স্ট্রাকচারও আমি সিমিলার 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, ডাবল, ডাব্লিউ, ডাবল ডেপথ, এরকম। ঠিক আছে? তাহলে দেখো আমাদের স্ট্রাকচারের যে ডেফিনেশন, যে ওইটা আমরা ডিফাইন করছি, আর ক্লাসের ডেফিনেশনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? সিমিলার ওয়েতে আমরা ডিফাইন করলাম না? যেভাবে আমরা স্ট্রাকচার ডিফাইন করছিলাম সেম ওয়েতে আমরা বক্সটা মানে ক্লাসটা ডিফাইন করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছিল তোমাদের যে মেইন ক্লাস অথবা আরেকটা ক্লাস যে তৈরি হয়েছিল সেটার মধ্যে আমরা যাব। সেটার মধ্যে একটা মেইন মেথড যদি ডিক্লেয়ার করা থাকে দ্যাটস ওকে, অথবা যদি না থাকে তাহলে লিখতে পারো PSVM, দেখবা যে তোমাকে সাজেশন দিচ্ছি। PSVM লিখে এন্টার দিলে দেখবা এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। যদি এটা আগে থেকে তৈরি করা থাকে দ্যাটস ওকে। PSVM লেখো, ভিতরে যে মেইন ক্লাসের ভিতরে যে
অথবা তোমাদের আরেকটা যে ক্লাসটা তৈরি হয়েছে মানে বক্স ক্লাস বাদে আরেকটা ক্লাস তোমাদের তৈরি হয়েছে সেই ক্লাসটার ভিতরে যে পিএইচভিএম লিখে এন্টার দাও তাহলে দেখো এটা মেইন মেথড তৈরি হয়েছে। সো এইখানে হচ্ছে আমরা ক্লাসটাকে ডিক্লেয়ার করব, হ্যাঁ পিএইচভিএম লেখো ওই যে ল্যাব ক্লাস মানে তো এটা ভিতরে হলো পিএইচভিএম লেখো হ্যাঁ হ্যাঁ এখানে না বক্স ক্লাস আমি ক্রিয়েট করছি ওই ল্যাব ক্লাস যে তোমার আরেকটা যে ক্লাস আছে এটা ডিলিট করে দেবো। এটা ভিতরে দেবো। আচ্ছা এই পর্যন্ত সবাই আসছো? আচ্ছা এখন আমাদের একটা ক্লাস রয়েছে সেটার নাম বক্স। এখন আমি এটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো অবজেক্ট ক্রিয়েট করাটাও কাইন্ড অফ স্ট্রাকচারের মতনই বাট একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কোন জায়গায় একটু দেখলে বুঝতে পারবা। সো ফার্স্টে আমাদের বক্স দিতে হবে টাইপ, যেটা আমরা ডিক্লেয়ার করার সময় বলি। আগে টাইপ, তারপর হলো ভেরিয়েবলের নাম। তো ভেরিয়েবলের নেম হচ্ছে হলো বক্স। এরপরে হচ্ছে হলো তোমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। মানে জেনারেলি আগে আমরা ভাবতাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই তার সাথে সাথে সবকিছু ক্রিয়েট হয়ে যায়, বাট জাভার ক্ষেত্রে এই জিনিসটা ঠিক না। জাভার ক্ষেত্রে হচ্ছে হলো তোমাকে ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আফটার দ্যাট ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করব হচ্ছে হলো নিউ একটা কিওয়ার্ড দিয়ে, মানে অবজেক্ট ক্রিয়েট করতে গেলে নিউ কিওয়ার্ড দিয়ে হচ্ছে হলো এটাকে অবজেক্টটা তৈরি করতে হবে। জাস্ট লাইক হচ্ছে হলো তোমরা ডাটা স্ট্রাকচার পড়ার সময় লিংক লিস্ট তৈরি করার সময় নিউ দিয়ে একটা মেমরি লোকেশন তৈরি করতে না, ম্যালোকের কাজটা নিউ দিয়ে দিচ্ছি কাইন্ড অফ ওইরকম। হ্যাঁ হ্যাঁ তোমরা যেটা কাজ করছো মানে ডাটা স্ট্রাকচারে তোমাদের লিংক লিস্ট পড়ানোর সময় এইভাবে পড়ানো হয়েছে, তোমার একটা মেমরি লোকেশন তৈরি করছো তো নিউ সামথিং এক্স, বাট ওইগুলোর মতো পয়েন্টার পয়েন্টার এগুলো ঝামেলা নাই। এখানে হচ্ছে তোমাকে একটা অবজেক্ট তৈরি করতে হলে সবসময় নিউ কিওয়ার্ড দিয়ে ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো নিউ বক্স। আচ্ছা বক্সের পরে কেন আমি এই ব্র্যাকেটটা দিচ্ছি একটু পরে বুঝতে পারবা, একটু পরে আমরা এটা ডেসক্রাইব করব। সো আপাতত ধরো যে এরকম ভাবে আমাকে একটা ব্র্যাকেট দিয়ে কল করে দিতে হবে। এটা হচ্ছে আমার অবজেক্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো বক্স টাইপের একটা আমার অবজেক্ট এখন তৈরি হয়ে গেছে। তো দেখো তুমি একটু যদি কম্পেয়ার করো আমাদের ক্লাসের ডিক্লারেশনের সাথে আমার স্ট্রাকচার ডিক্লারেশনের কোনো ডিফারেন্ট নেই, মানে কোনো প্রবলেম নেই, সেম। অবজেক্ট ডিক্লারেশনের সময় জাস্ট হচ্ছে নিউ দিয়ে ওটাকে ইনিশিয়ালাইজ করতে হয়েছে, যেটা স্ট্রাকচারের সময় ওই জিনিসটা ইনিশিয়ালাইজ করা লাগে। ঠিক আছে? এখন ধরো আমি এটা ভেরিয়েবলগুলোর মধ্যে কোনো ভ্যালু রাখতে চাই। সো ভ্যালুগুলো রাখা দেখবো যে একদম সিমিলার হচ্ছে হলো আমার স্ট্রাকচারের মধ্যে। সো বক্স ডট উইথ, ঠিক আছে? আফটার দ্যাট ইকুয়াল সেম ভাবে আমি 10 বক্স ডট হাইট 5 বক্স ডট ডেপথ 2 দিলাম। প্রিমিটিভ টাইপগুলো কোনো অবজেক্ট টাইপের জন্য ডিক্লেয়ার করা হয় না, মানে ওটা হচ্ছে হলো অবজেক্ট হলে কি হয় মানে কাইন্ড অফ এটা নিউ দিলে বক্সটা আসলে একটা কাইন্ড অফ কনস্ট্রাক্টর, এটা আমরা নেক্সট দেখব কনস্ট্রাক্টর নিয়েছি। তো এই কনস্ট্রাক্টরটাকে কল করে এমন তার জন্য হচ্ছে হলো মেমরি লোকেশন তৈরি করতে হয়, এর জন্য নিউ কিওয়ার্ডটা ইউজ করে। ঠিক আছে? আর প্রিমিটিভ ডাটা টাইপের জন্য এটা অলরেডি সিস্টেম থেকে এটা করে নেয়, বাট এটার জন্য হচ্ছে হলো ওইটাও সিস্টেম থেকে করে, বাট ওইটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে ওটা কাইন্ড অফ হচ্ছে হলো সিস্টেম অ্যালোকেটেড মেমরি করে দেয়। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে কনস্ট্রাক্টর কল করতে হয়, এটা কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো এটা জাভার একটা কনভেনশন চিন্তা করতে পারো, তো হয়তো এটা নিউ না দিয়ে করতে হয়। যেমন জাভার একটা অল্টারনেটিভ একটা এখন ল্যাঙ্গুয়েজ আরেকটা আসতেছে কটলিন নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটার মধ্যে নিউ কিওয়ার্ড নাই, নিউ না দিয়ে ইউজ করে। এটা কাইন্ড অফ তুমি জাভার একটা কনভেনশন চিন্তা করতে পারো। এ পর্যন্ত হয়েছে? সো দেখো তাহলে এখন পর্যন্ত আমাদের স্ট্রাকচার আর ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একদম সেম ভাবে আমরা কাজগুলো করতেছি, শুধুমাত্র অবজেক্ট ডিক্লারেশনের প্রবলেম। হ্যাঁ এটা হলো ক্লাস, এটা অবজেক্ট।
অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্টের ভেরিয়েবল, ঠিক আছে? এটা হলো অবজেক্টটা, অবজেক্টের ভেরিয়েবল হচ্ছে উইথ। ক্লিয়ার? এখন দেখো এটাও কিন্তু একটা দেখার বিষয়, যেটা আমরা আগে হয়তো দেখতাম না, এটা তোমাদের সিএস দেখানো উচিত ছিল। সেটা হচ্ছে আমরা মানে প্রপার্টিগুলো ডিফাইন করলাম আরেকটা ফাইলে, সেটা আমি নিয়ে এসেছি আরেক জায়গায়, আরেকটা ক্লাসে, ঠিক আছে? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইউজ করতেছি কাইন্ড অফ। এটা তোমরা ইউজ করছো বাট নিজে এখন ডিফাইন করার কারণে, সেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলও কিন্তু নিজে ডিফাইন করা যায়, ঠিক আছে? তোমাদের হেডার ফাইল হচ্ছিল তোমরা আরেকটা জায়গায় ডিফাইন করা ছিল, কেউ লিখে দিয়েছিল, সেটাটা জাস্ট তোমরা ইউজ করছো। সো এটাও কিন্তু কাইন্ড অফ হেডার ফাইলের মতন। আমি এখানে একটা জিনিস ক্লাস ডিক্লেয়ার করছি, এই পার্টিকুলার ইউজ করতেছি আরেকটা ক্লাসের মতো। বুঝা গেছে? সো এটা হচ্ছিল আমার ক্লাস। সো এটা জাস্ট ইন্ট্রোডাকশন। এখানে আমরা অনেক কিছু দেখবো, জাস্ট নট অনলি ক্লাসের কনসেপ্টটা দিয়ে আমাদের হচ্ছিল ফুল এই সাবজেক্টটা। সো এখানে সব কিছু আমরা ক্লাস দিয়ে কাজ করব, ঠিক আছে? যেমন তোমরা অলরেডি জাভার মধ্যে কিছুটুকু দেখলে বুঝতে পারবা যে ওপি এর মধ্যে তিনটা মেইন ফিচার আছে। কে বলতে পারবা? ইনহেরিটেন্স, polymorphism, এনক্যাপসুলেশন। ওকে, তাহলে আমাদের ডিক্লারেশন পার্টটা তো কমপ্লিট। বুঝা গেছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ওপির মেইন তিনটা ফিচার কি? পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, তিনটা, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা, এটা সারা জীবনই লাগবে। কোনো সময় যদি কোনো ইন্টারভিউতে যাও, এটা যদি না পারো তাহলে লজ্জাজনক বিষয় কিছু না। সো এটা সহজভাবে মনে রাখা যায়, শর্ট ফর্ম হচ্ছে পাই, PIE, পাই, ঠিক আছে? পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, এইগুলা জিনিস, এই ফিচারগুলো আমরা হচ্ছে ল্যাবের মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট করবো। তোমার ক্লাসের মধ্যে ওটা থিওরিটিক্যালি পড়বো, আমরা হচ্ছে এখানে এগুলো ইমপ্লিমেন্ট করবো বিভিন্ন কনসেপ্টে, বিভিন্ন সিচুয়েশনে, ঠিক আছে? বিভিন্ন কনটেক্সটে। ওকে, সো এখন দেখো তাহলে আমাদের উইথ, হাইট, ডেপথ ডিফাইন করা হলো। এখন আমি যদি সিতে এই প্রপার্টিগুলো নিয়ে যদি সে একটা মেথড, যদি আমি মানে একটা ফাংশন যদি লিখতে চাইতাম, যেটা হচ্ছে আমার একটা এরিয়া ক্যালকুলেট করে দিবে, তাহলে কিভাবে করতাম? উইথ, হাইট, ডেপথ করে দিতাম, বাট ওইটা তো আরেকটা মেথড হইতো, মানে একটা ফাংশন। যখন আমি পড়াশোনা ফাংশন লিখতে হইতো, যেটার নাম দিতাম ক্যালকুলেট এরিয়া, প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হতো না? কি পাঠিয়ে দিতে হতো? উইথ হাইট এর মানটা কেন স্ট্রাকচার পাঠিয়ে দিলে হতো না? বক্সের স্ট্রাকচারে পাঠিয়ে দিতে হবে, তারপরে ওটা দিয়ে ডট দিয়ে অ্যাক্সেস করে বের করে করতে হবে। বুঝা গেছে? মানে আমি বক্সের স্ট্রাকচারটা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম, ওইটার মানে ওই ফাংশনের প্যারামিটার হিসেবে। দেন ওখানে যে হলো বক্স ডট ডাব্লিউ ইনটু বক্স ডট অবজেক্ট, এরকম করে সে রিটার্ন করে দেবে, ক্যালকুলেট করে, ঠিক আছে? এটা হলো সিটা আমরা এইভাবে করতাম। এই কাজটাই হচ্ছিল আমাদের জাভার মধ্যে আরো এটা ইজিলি এবং স্মার্ট ওয়েতে করা যায়। আমরা এটা ডিফাইন করব হচ্ছিল ওই বক্স ক্লাসের মধ্যে, ঠিক আছে? সো বক্স ক্লাসের মধ্যে যে আমরা এখানে ডিফাইন করব, সো এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করব, যেটা সেম ভাবে ফাংশন ডেফিনেশনের কোনো মানে ডিফারেন্স নাই
হলো আমার সি এর সাথে। সিতে আমরা যেভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতাম এখানেও সেম ভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতাম। আমাদের এটা ক্যালকুলেট এরিয়া, রিটার্ন টাইপ কি হবে? ডাবল, নাম দিলাম হচ্ছিল সে ক্যালকুলেট এরিয়া, সংক্ষেপে লিখলাম। আমি এটা নিব না কোনো কিছু, দেখো কিভাবে হয়। সো এখানে হচ্ছিল আমার কাজগুলো করবো। তোমাদের অনেকে মনে হয় নিচে একটু করে দেখতে হয়। সো এখানে হচ্ছিল আমার ডেফিনেশন দিব। এখন এখানে আসলে ক্যালকুলেট এরিয়াটা কি? দেখো এই মেথড এর মধ্যে কি উইথ হাইট ডেপথ এই তিনটা গুণ করে রিটার্ন করে দিব না? এটার ভ্যালুগুলো উইথ হাইট ডেপথ পাবো কোথা থেকে? এটার ভিতরে এই জিনিসগুলাই তো এটার সাথে আছে, ঠিক না? হ্যাঁ, মানে মেন ক্লাস থেকে ওটা পরে কল দেবো, বাট হচ্ছিল এই উইথ হাইট ডেপথ হাইটের মধ্যে তো আমাদের সব ভেরিয়েবলগুলো দিয়ে দিছে ভ্যালুগুলো। যখন ওই যে আমি বক্স ডিক্লেয়ার করলাম তখন কি উইথ হাইট ডেপথের মধ্যে আমি ভ্যালুগুলো দিয়ে দিছি না? আর ওই বক্স ক্লাসের মধ্যে কি ওই মানে ওই বক্সের অবজেক্টের মধ্যে, ঠিক আছে? আচ্ছা আমি একটু মানে নামের কনভেনশনের জন্য আমি এটার নামটা একটু চেঞ্জ করে নিতেছি। সেটা হচ্ছে হলো এটাকে বি দিয়ে দিলাম। সো বি হচ্ছিল আমার অবজেক্টের নাম আর বক্স হলো ক্লাস, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য। ওকে, সো আমি বি যখন অবজেক্টটা ডিক্লেয়ার করছি সেখানে উইথ হাইট ডেপথ দিয়ে দিছি। বি আসলে কি? এটার একটা কপি না? তাহলে বি এর ভিতরে কি ক্যালকুলেট এরিয়া মেথডটা আছে না? তাহলে বি যদি ক্যালকুলেট এরিয়া মেথডটা কল দেয় আর ওইটার ভিতরে কি উইথ হাইট ডেপথগুলো আমি ডিফাইন করে দিয়েছি, একটা ভ্যালু দিয়েছি 10, একটা 5, একটা 2, তাহলে কি এই ক্যালকুলেট এরিয়া মেথডটা কি ওই ভ্যালুগুলো পাবে? সেটা কি উইথ হাইট ডেপথ ভেরিয়েবলের মধ্যে? তাহলে আমি যদি এখানে লিখি ডাবল এরিয়া ইকুয়াল টু width into height into depth, after that return this area, that's it. ঠিক আছে? হ্যাঁ বলতে পারো। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমি বললাম যে দেখো, আচ্ছা ওই এই এই কনসেপ্টটা কিন্তু আসলে ওই কিন্তু ভালো একটা কোশ্চেন করছে। এটা কিন্তু অনেক সময় আমি বারবার বলতেছি, এটা অনেক সময় বোঝা যায় না। দেখো বি আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, বি আসলে কি বক্স টাইপের অবজেক্ট ডিক্লেয়ার করলে আসলে কি হয়, ওই ক্লাসের মধ্যে যা যা প্রপার্টি আছে তার জন্য একটা মেমোরিতে জায়গা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে অবজেক্ট ডিক্লারেশন। দ্যাট মিনস আমি যখন বি একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, বি এর মধ্যে এখন কি আছে? তিনটা ভেরিয়েবল আছে, উইথ হাইট ডেপথ অ্যান্ড একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছিল ক্যালকুলেট এরিয়া। ঠিক আছে? তাহলে আমাদের উইথ হাইট ডেপথের মধ্যে আমি একটা আর হলো ক্যালকুলেট এরিয়া, এই জিনিসগুলো আসলে বি টাইপের যে অবজেক্টটা আছে ওই বি অবজেক্টের মধ্যে এটা একটা কপি তৈরি হয়ে গেছে। তাহলে বি অবজেক্টের ভিতরে তুমি যদি এরিয়াটাকে কল দাও, কল এরিয়া এই ফাংশনটাকে কল দাও, সে কি উইথ হাইট ডেপথ এই তিনটা ভেরিয়েবল লাগতেছে, আর এই তিনটা ভেরিয়েবল কি বি এর ভিতরে আছে না? বিটাকে কাইন্ড অফ একটা মানে বক্স টাইপের বললাম, বিকে একটা কন্টেইনার চিন্তা করো, যে কন্টেইনারের মধ্যে একটা উইথ আছে, একটা হাইট আছে, একটা ডেপথ আছে এন্ড একটা মেথড আছে, একটা ফাংশন আছে যেটার নাম হলো ক্যালকুলেট এরিয়া। এখন ক্যালকুলেট এরিয়া ওই বি অবজেক্টের জন্য যখন এরিয়া ক্যালকুলেট করতে যাবে তখন তিনটা ভেরিয়েবল ইউজ করবে, উইথ হাইট ডেপথ। আর ওই উইথ হাইট ডেপথ কি তার কাছে আছে না? ভ্যালুটা আমি ডিফাইন করেছি না? বুঝা গেছে? মানে এখানে ডিফাইন করা নেই, বাট এটার একটা কপি তৈরি হয়ে গেছে না? আচ্ছা আরো ভালো মতো বলে, ধরো এই বিল্ডিং এর মধ্যে অনেকগুলো রুম আছে, ঠিক আছে? এখন জাস্ট চিন্তা করো আমি কোনো ম্যাজিক ট্রিক দিয়ে আমি একজনের হচ্ছিল এক রুমে পাঠিয়ে দিতে হবে একটা কম্পিউটার সহ, ঠিক আছে? এখন কম্পিউটারের মধ্যে অথবা ধরো যে আচ্ছা
বেশি আসে, ঠিক আছে? ধরো 5 জন স্টুডেন্ট আছে, 5 জন স্টুডেন্টকে ধরো আমি ট্রিট দিলাম, ঠিক আছে? সে চিন্তা করো, মানে মানে ইমাজিন করলে আমরা অনেক কিছু ইমাজিন করতে পারি। এখন ধরো আমি 5টা রুমে তাকে আমি খাওয়াবো অথবা তাদেরকে আমি মানে খাওয়াবো, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? 5 জনকে আমি খাবার দিয়ে দিতে পারি। এখন ধরো খাবারটা আমি আসবে হচ্ছিল একটা পার্টিকুলার আমার, ধরো সে ওই যে আগে আগে এক ধরনের ছিল, মানে কাইন্ড অফ একটা কন্টেন্টের মধ্যে ছিল যেখানে টাকা দিলে বের হয়ে আসতো। অথবা এখন তোমরা অনেক সময় সিনেমার মধ্যে দেখো, মুভির মধ্যে দেখো যে টাকা দিলে হচ্ছিল নিজে হচ্ছিল খাবার বের হয়ে আসে, ঠিক আছে? সো ধরো ওইটার মধ্যে আমি টাকা দিচ্ছি, বের হয়ে আসতেছে। আমি আসলে ওখানে কি একটা টাইপ বলে দিচ্ছি যে এই টাইপের খাবারটা দাও। তাহলে আমি একটা বললাম যে এই টাইপের খাবার দাও, খাবারটা বের হয়ে আসলো, দিলাম একজনকে, আবার দিলাম একজনকে, আবার দিলাম একজনকে, আবার দিলাম, ঠিক আছে? এখন যে তোমরা একজন একজন পার্টিকুলার মানে পার্সন তোমরা ওটাকে খাবা, খাওয়ার সময় এখন তুমি এটা কিভাবে খাবা এটা ডিপেন্ড করতেছে তোমার খাবারের উপর না, কিন্তু সবাইকে তো আমি খাবার দিছি, কথা বোঝা গেছে? একই টাইপের খাবার দিছি, কিন্তু একজন হয়তো চামচ দেখাবে, একজন হয়তো আর তোমার খাবার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। তো এখানে সেম আমি তাকে একটা টাইপ বলে দিচ্ছি, একটা স্ট্রাকচার বলে দিচ্ছি যে এটার মধ্যে হচ্ছিল এই জিনিসগুলো আছে, ওই যে খাবারগুলো আমি বলে দিচ্ছি। এটার মধ্যে একটা আছে হচ্ছিল উইথ হাইট ডেপথ, এটা মনে করো ওই মিলটা, তোমার কাছে কি ফুড আইটেম আছে, আর ফাংশনটা হচ্ছিল যে তোমার কাছে স্পুন আছে, অথবা স্পুনের টাইপটা কি, অথবা কোনো একটা পার্টিকুলার কোনো তোমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে না, সেটা হচ্ছে তোমার মেথডটা। বুঝা গেছে? এখন ধরো সবাই আমি স্পুন দিছি, তাহলে সবার কাছে সেম ফাংশন আছে না? এমন সবাইকে আমি হচ্ছিল মিল দিছি, আমি মিলের টাইপ একই, অথবা কেউ একটু ভ্যারি করে দিছি। কাউকে হয়তো মনে করো এটা তুমি ধরতে পারো এটা চিকেন, এটা বার্গার, এটা পিৎজা, তাহলে তো আমি কাউকে চিকেন একটু বেশি দিছি, কেউকে পিৎজা একটু বেশি দিছি, কম দিছি, এরকম। কিন্তু সবাইকে দিচ্ছি, এই 3টা জিনিসই সবাইকে দেওয়া হয়েছে, হয়তো কাউকে কম বেশি দেওয়া হয়েছে। এটা হচ্ছিল স্পুনটা, কাউকে স্পুন দেওয়া হয়েছে, হয়তো কাউকে নাইফ দেওয়া হয়েছে, বাট সবাইকে তো একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে। মানে ইনস্ট্রুমেন্ট একটা হচ্ছিল ক্যালকুলেটরিয়া, ঠিক আছে? এখন তুমি যদি বলো আমি খাবো কিভাবে, আমি তো ওকে দিয়ে দিছি, বা ওটা যখন ফ্রিজের মধ্যে ছিল ওখানে একটা স্ট্রাকচার ছিল, টাইপ ছিল, ওটা কি তুমি দেখে দেখে খেতে পারতা? আচ্ছা ওটা আছে, বার্গার আছে, চোখ দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, তুমি ফ্লেভার নিতে পারবা চাইলে। আমরা যখন রাস্তা দিয়ে রোজা রেখে যাই তখন দেখলে বোঝা যায়, হ্যাঁ ঠিক আছে খিদা লাগে, অনেক সময় ভিতরে বিভিন্ন কাজকর্ম চলতে থাকে, ঠিক আছে? তো বাট ওইটা তুমি খাওয়া হলো না, তৃপ্তি নেওয়া যায়, মানসিক তৃপ্তি। তো এটা হচ্ছে দেখে তুমি মানসিক তৃপ্তি নিচ্ছ, ওকে ঠিক আছে আমার উইথ হাইট ডেপথ আছে, অ্যাকচুয়াল কাজ কি করতে পারতেছো? এর জন্য আমার কি করতে হইতেছে? একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হইতেছে, যেখানে অ্যাকচুয়াল ভ্যালু আমি দিচ্ছি 10 5 2 দিলাম, আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম যেটার মধ্যে আমি দিলাম সে আর কোনো ভ্যালুতে দিলাম, ঠিক আছে? তো এখন বি যখন কল করবে ক্যালকুলেট এরিয়া, জাস্ট লাইক হচ্ছিল মনে করো আমি 5 জনকে দিলাম, একজনের নাম হচ্ছে অনিক, একজনের নাম তৌহিদ, একজনের নাম নোমান, সামথিং এরকম, ঠিক আছে? তাহলে অনিক ক্যামগুলো যদি খাওয়া শুরু করো তাহলে কি করবে? তার সামনে যেগুলো আছে সেগুলো সে খাবে। তো এদের সামনে যদি বলি যে তুমি খাওয়া শুরু করো, তখন সে কি করবে? তার সামনে যেগুলো আছে সেগুলো খাওয়া শুরু করবে। কিন্তু তার সবার কাছে তো চিকেন আছে, কারণ আমি এখানে বলে দিচ্ছি এখানে চিকেন আছে, উই, আমি তো বলছি পিৎজা আছে, হাই, আমি তাকে বলছি বার্গার আছে, দেব। বুঝা গেছে এবার? তাহলে এই যে এখানে হচ্ছিল এই বিটা হচ্ছিল এই যে অনি, তাকে আমি বলে দিলাম, ডিফাইন করলাম একটা তোমার, ওকে তোমার একটা মিল আসতেছে, মিলের মধ্যে উইথ আছে 10, হাইট আছে 5, ডেপথ আছে 2, দ্যাট মিন্স চিকেন, পিৎজা, বার্গার এরকম একটা জিনিস আছে। এখন আমি যদি বলি যে এটা হচ্ছিল অনিকের জন্য, এটা হচ্ছিল তৌহিদের জন্য, তাহলে তৌহিদের জন্য B1 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 B1, আমি এখানে একটু ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিলাম। সে এটা আমি এটা দিলাম হচ্ছিল 5, এটা 20, এটা 10। এখন আমি যদি বলি যে বি ডট ক্যালকুলেট এরিয়া, তাহলে তার খাবার কোথায় পাবে? তার খাবার কি? বুঝা গেছে? এখন আমি যদি তৌহিদ মানে খাবার শুরু করতে বলি, তার খাবার কোনগুলা?
5 20 10 এইগুলা সবার জন্য আলাদা আলাদা ভার্সন তৈরি হয়ে গেছে। ওইটা হলো স্ট্রাকচার। আমি তোমাকে বলছি যে এই ধরনের জিনিস আছে, বাট অ্যাকচুয়াল প্রোডাক্টটা আমি তৈরি করি না। অ্যাকচুয়াল প্রোডাক্ট হলো এইগুলা, এই অবজেক্টগুলা। এগুলো কি সবসময় মেইনেই থাকতে হয়? না, এটা শর্টকাট ওয়ে আছে, আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখন আমি যখন ধরো এটার এরিয়াটাকে আমি প্রিন্ট করতে চাই, বিয়ের এরিয়াটা, সো ধরো আমি এটা দিলাম, নাম দিলাম এরিয়া, সেম এখানে রাখলাম ডাবল এরিয়া ইকুয়াল টু বি ডট ক্যালকুলেট এরিয়া। জাস্ট একটা ভেরিয়েবল যেভাবে অ্যাক্সেস করবা একদম সেভাবেই হচ্ছিল তুমি অ্যাক্সেস করবা একটা ফাংশনকে। সেম ভাবেই আমি যদি এখন সেম ভাবে না, এটা এখন প্রিন্ট করে দেই। আচ্ছা, প্রিন্ট একটু করে করি তোমাদের দেখা শেষ হোক। তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছিল ওই বি এর যে ক্যালকুলেট এরিয়া আছে সেটা কল করলাম। এখন ক্যালকুলেট এরিয়ার ভিতরে উইথ হাইটের ডেপথ কত পাবে? 10 5 ঠিক আছে, এটা হচ্ছিল তার ভ্যালুগুলো। জিনিসটা ক্লিয়ার? বুঝলাম না তুমি কি বলতে চাচ্ছ। কারণ হচ্ছে হলো এটা বি এর ভিতরে ডিক্লেয়ার করা। এক্স্যাক্টলি, ওইটার ভিতরে হচ্ছিল যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো সে অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি জাস্ট এটাকে প্রিন্ট করে দেই। এটা প্রিন্ট করার জন্য একটা হচ্ছিল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করা যায়। ঠিক আছে, সেটা এই সিম্পলি হলো এস আউট লিখলেই চলে আসবে। এস আউট, এস লিখে আউট লেখো। এস আউট লিখে দেখবো যে সাজেশন দিচ্ছে এরকম, এটাকে এন্টার দাও, তাহলে দেখবো যে ফুল লাইনটা ক্রিয়েট হয়ে গেছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এগুলো কিন্তু থিওরিতে আবার অ্যাপ্লাই করো না। থিওরিতে এভাবে লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। ঠিক আছে, না এটা করো অনেকে, এটা তোমাদের কাছে এখন হাস্যকর লাগতেছে, কিন্তু যখন পরীক্ষায় হলে যাও ওই সময় কাইন্ড অফ তোমাদের আরেকটা ভার্সন তৈরি হয়ে যায়, যে কাইন্ড অফ বাই পার্সোনালাইজ মানুষ আছে না, ওইরকম তোমাদের তৈরি হয়ে যায়। ওই সময় ওই কথা মনে থাকে না, ওই সময় এসা ওটি লেখা ছিল। রিয়েলি লেখো তোমরা এগুলো। আচ্ছা, সো এর মধ্যে এরিয়াগুলা ডিফাইন করে দিলাম। ঠিক আছে, তো এখন জাস্ট এটাকে যদি রান করো তাহলে দেখবা যে তোমাকে প্রিন্ট করে দেখাবে 10 ইন্টু 50 ইন্টু 2 100 প্রিন্ট করে দেখাবে। রান করবা হচ্ছে হলো এই এখানে যে রাইট ক্লিক করো দেন রান। আমার যেমন দেখাচ্ছে মেইন ডট মেইন, তোমাদের যদি থাকে সলিউশন তাহলে সলিউশন ডট মেইন অথবা সামথিং যেটা আছে, এখানে যে রান রাইট ক্লিক করলে হবে। সোর্স কোডে মাঝখানে যে কোনো জায়গায় যে রাইট ক্লিক করলে হবে। দেন দেখো এখানে 100 প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছিল ক্লাসের ফাংশন, আর এইটাই এই ফাংশনটারই একটা নাম হচ্ছিল মেথড। আমি একটু আগে মানুষ ভুল করে মেথড বলে ফেলতেছিলাম। আমরা জাভাতে ক্লাসের ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে আমরা মেথড বলি, আর যেটা আমরা ফাংশন আগে বলতাম সেই জিনিসটাই জাভার মধ্যে আমরা এটাকে মেথড বলি। সো এখন থেকে আমরা এটাকে মেথড বলবো। ঠিক আছে, অনেক সময় আমরা ফাংশন বলে ফেলতে পারি, বাট এটা হচ্ছিল মেথড। ক্লিয়ার? ওকে, সো তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম যে আমরা কিভাবে হচ্ছিল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সরি একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি, এন্ড ক্লাসের ভিতরে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আফটার দ্যাট হাউ উই ক্যান ডিফাইন মেথড ইনসাইড এ ক্লাস এন্ড হাউ উই ক্যান ইউজ সাম পার্টিকুলার ভেরিয়েবল ইন এ ক্লাস ইনসাইড এ পার্টিকুলার ক্লাস মেথড। ঠিক আছে, সো এটা হচ্ছিল আমাদের ক্লাস এন্ড মেথড। ওকে, সো এখন হচ্ছিল আমরা একটু আস্তে আস্তে একটু নিউ কনসেপ্টের দিকে যাব। সো এখন পর্যন্ত আমরা তো ক্লাস একটা ডিফাইন করতে পারবো। যদি আমি বলে দেই যে সে একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করো যেখানে আছে একটা নেম, একটা আইডি, একটা সিজিপিএ, ডিফাইন করা যাবে তো। এন্ড আমি যদি বলি যে প্রিন্ট
থাকবে, ভিতরে হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট থাকবে, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টেড, যেটা আসলে প্রিন্ট করলে হচ্ছিল সিজিপি, ঠিক আছে? সো এই ধরনের তাহলে তো একটা ক্লাস ডিফাইন করা যাবে। অনেক সময় বুঝে না বুঝে মাথা না রেখে থাকো, আমার কোনো সমস্যা নাই। দেখো আজকে হচ্ছিল সেকেন্ড ক্লাস, আর আছে হলো 10টা ক্লাস। 10টা ক্লাসের মধ্যে হলো একটা হবে মিড, একটা হবে ফাইনাল, আর হচ্ছে হলো দুইটা ক্লাস গেল, থাকবে 8টা ক্লাস। 8টা ক্লাসের মধ্যে আবার হলো প্রজেক্টের একটা হলো আপডেট দেখবো, থাকবে হলো 7টা ক্লাস। তো 7টা ক্লাসের মধ্যে আমরা পড়ালেখা করবো। 7টা ক্লাসের মধ্যে আজকে অলরেডি 2টা হয়ে গেছে, মানে না 7টা ক্লাস না, 7টা ক্লাস বাদ দিয়ে তো চিন্তা করবো, তাহলে আর এটার পরে 7টা ক্লাস পাবো। তো কোনো কিছু যদি শিখে মাথা করো না নাও, অথবা না শিখে মাথা নাও, কোনো সমস্যা নাই, তোমার কাছ থেকে অলরেডি ইউনিভার্সিটি লাভ করে ফেলতেছে। তো তুমি জাস্ট চলো চেহারা দেখে এখানে আসতেছো, আলটিমেটলি কোনো লাভ নেই। সো অ্যাগেইন সেকেন্ড ক্লাস হয়ে গেছে, অ্যান্ড যদি মনে হয় এখনও মনে সেকশন চেঞ্জ করা যাবে না, তো সেকশন চেঞ্জ করা হয়ে গেছে। আর হচ্ছিলো 5টা বাজে হলো ক্লাস, এটা আল্লাহ জানে। এখনই হচ্ছে হলো ঘুমাই যাবে, অনেক কয়েকজনে দেখলাম কয়েকবার হাম দিয়ে বলছে, আমিও হাম দিয়ে বলছি। স্বাভাবিক, রোজা রেখে 3টার পরে, আসলে 3টার পরের টাইম হলো ঘুমের টাইম, কারণ ওই সময় হচ্ছিলো সারাদিন ক্লান্ত ক্লান্ত হবে, ওই সময় ঘুমায়, সবাই ঘুমায়। আমিও বাসায় থাকলে এখন ঘুমাইতামই, ইভেন আমি ভার্সিটিতে এসে আমি ঘুমাই কিছুক্ষণ, মানে তোমাদের ওখানে বসে বসে আমি, মানে আমারও ঘুমাইতে লাগে, কারণ আমি সেই পরে আমি ঘুমাই না, ঠিক আছে? কারণ তোমাদের সকালবেলা এসে ক্লাস করতে হয়, তো আলটিমেটলি আমার ঘুমাইতে হয়। আমিও চেয়ারের মধ্যে বসে বসে কাইন্ড অফ আমি পাওয়ার নেপ কিছুক্ষণ নেই, কাইন্ড অফ 20-30 মিনিট। তো এখন আলটিমেটলি ক্লাসের মধ্যে পাওয়ার নেপ নেওয়া যাবে না, কারণ কষ্ট নষ্ট করে শুনতে হবে। আর এখান থেকে যদি কিছু শিখে বের হয়ে যেতে চাও, কোশ্চেন করতে হবে। এখন যদি কোশ্চেন না করো, অ্যাগেইন আমার কোনো সমস্যা নেই, আমি পড়ায় যাব, আমিও শান্তিতে থাকবো, আমারও তো কথা বলতে খুব ভালো লাগে এরকম না। তুমি চিন্তা করো, তুমি ওখানে বসে আসো, তোমার তো কোনো কিছু করতে হচ্ছে না, কিন্তু আমি এখানে বসে বসে চিল্লাইতে হচ্ছে। এ তখন তুমি চিল্লাই দেখো, দেখবে যে কয়বার পানি পিপাসা লাগে, আর কয়বার রুমে গেলে পানির দিকে তাকাইলে হয়, মানে পানি খাওয়ার জন্য যেতে মন চায়, ঠিক আছে? তো এটা হলো কথা বললে তারপর বুঝতাম। তো এই কষ্টের একটু দাম দিও, তো কিছু শিখার চেষ্টা করো। অনেকে না বুঝেই অতিরিক্ত মাথা ঝোলাও, আমি জানি অতিরিক্ত যারা মাথা ঝোলা, আমি ডেফিনেটলি শিওর তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছিল তুমি কিছু বুঝো নাই, না বুঝে হচ্ছিল স্যারকে দেখানোর জন্য, জি স্যার বুঝতে পারছি, আসলে কিছুই বুঝো নাই মনে মনে, ঠিক আছে? তো কিছু বোঝার চেষ্টা করে অ্যাটলিস্ট। এখান পর্যন্ত যা পড়ানো হয়েছে অনেক সময় বুঝো না, আলটিমেটলি এগুলো প্রোপাগেট করে। জাভার মধ্যে প্রত্যেকটা ক্লাস একটা ক্লাসের সাথে ইন্টার রিলেটেড। তোমাকে আজকে যা শিখাবো এটার উপরে বেস করে দেখবে নেক্সট ক্লাসে আমরা আরেকটা জিনিস পড়াচ্ছি, এবং টাস্কগুলো ইন্টার রিলেটেড। দেখবা যে আজকে যে টাস্কগুলো আমি তোমাকে দিব, সেই টাস্কগুলোর উপরে বেস করে নেক্সট ক্লাসে আবার দেখবা ওইটার কানেক্টেড আমি তোমাকে টাস্ক দিব। আফটার দ্যাট আরও তোমাদের নেক্সটে আরও কয়েকটা টাস্ক দেওয়া হবে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো কিন্তু একটার সাথে একটা অ্যাটাচড। স্ক্যানারের ক্লাসে এসসি ডট ক্লোজ আছে স্যার, ওটার ফাংশনটা কি? স্ক্যানার ক্লাসে একটা মেথড আছে এসসি ডট ক্লোজ, মানে স্ক্যানার নেম ডট, ওটা হলো স্ক্যানারটাকে ক্লোজ করে দেয়, তুমি যেটা সিস্টেম থেকে নিচ্ছ ওইটাকে ক্লোজ করে দেয়, যে তুমি ওই ইয়ে থেকে ওই কনসোল থেকে আর কোনো ইনপুট নিতে পারবে না। ওকে, সো তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম ক্লাসের ডেফিনেশনটা। এখন দেখো, একটু আগে একটা মনে করতেছে যে এইভাবেই কি ভেরিয়েবলগুলোকে মানে ইনিশিয়ালাইজ করতে হবে কিনা, এটার শর্ট ভার্সন আছে, ঠিক আছে? এবং এই যে এই জিনিসটা আমরা একটু আগে দেখলাম না, যে শুধু শুধু আমরা এটা ইউজ করছি, এটা আমরা এখন দেখব এটা কিভাবে ইউজ করব। এই জিনিসটা আসলে হলো একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আসলে এটা ইউজ করা হয় যে কনস্ট্রাক্ট করার জন্য যে মেথড ইউজ করা হয় সেটাকে বলে কনস্ট্রাক্টর, ঠিক আছে? এটা আমরা এখনই দেখব। সো আসলে কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টর কাইন্ড অফ একটা মেথড, বা এটা কি স্পেশাল মেথড, মানে আমরা তো মেথড অলরেডি দেখছি, ঠিক আছে? আচ্ছা ধরো আমি একটা ফার্স্টে একটা মেথড আমি ডিক্লেয়ার করি, ধরো একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য সে আমি একটা মেথড লিখলাম void init, মানে একটা মেথড লিখতেছি যে মেথডটা হচ্ছে হলো আমার কাছ থেকে 3টা ভ্যালু নিবে, উইথ, হাইট, ডেপথ, এন্ড ওই ভ্যালুগুলোকে এই ভ্যালুর মধ্যে বসায় দিবে, ঠিক আছে? সো এটা কিভাবে করা যায়? সো আমি ভ্যালুগুলো নেই প্যারামিটার হিসেবে, ডাবল ডাব্লিউ
ডাবল এইচ ডাবল ডি। সো আফটার দ্যাট এগুলো আমি বসাই দিই। উইথের মধ্যে ডাব্লিউ, হাইটের মধ্যে হচ্ছে হলো এইচ, ডেপথের মধ্যে হচ্ছে হলো ডি। ঠিক আছে, এটা একটা মেথড লিখলাম, যে মেথডটা আসলে ওই যে আমি ইনিশিয়ালাইজ করলাম না একটু আগে, প্রতি লাইন বাই লাইন উইথের মধ্যে 10 রাখলাম, হাইটের মধ্যে 5 রাখলাম, ডেপথের মধ্যে 2 রাখলাম। এই জিনিসটা আমি করবো একটা মেথড দিয়ে। সেই মেথডটা আসলে কি, একটা মেথড যেটার মধ্যে তিনটা ভ্যালু আসতেছে উইথ, হাইট, ডেপথ, আর এই তিনটাই এখানে হচ্ছিল বসাই দিলাম। এটা কেন একটু পরে বলতেছি, সেই মেথডটা আগে লিখবো। তো একটা মেথড ইনিট যেটার মধ্যে তিনটা ভ্যালু আসতেছে, একটা উইথ, হাইট, ডেপথ। আফটার দ্যাট উই অ্যাসাইন দিস ভ্যালু corresponding with height, depth, breadth. হয়েছে? ডিক্লেয়ার হয়েছে না? আচ্ছা, এখন যে আমি ফার্স্ট অফ অল এই তিনটা লাইনকে কমেন্ট আউট করে দিই। তো একসাথে কমেন্ট আউট করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে তিনটা লাইনকে কমেন্ট করতে চাও সেই তিনটা লাইন সিলেক্ট করো। আমি যেমন এখানে সিলেক্ট করলাম তিনটা লাইন, এই ফার্স্টে তিনটা লাইন মাউস দিয়ে অথবা যেভাবে তুমি শিফট দিয়ে চাও সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশটা প্রেস করবা। কন্ট্রোলটা প্রেস করে কন্ট্রোল সিটিআরএলটা প্রেস করে তারপর হচ্ছে হলো ফরওয়ার্ড স্ল্যাশ, সামনের দিকে যে বাঁকানো স্ল্যাশ থাকে। ঠিক আছে, আবার কমেন্ট আউট করে দিতে চাইলে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, এই তিনটাকে কমেন্ট করে দিলাম। তিনটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে কমেন্ট করে দাও। তিনটা লাইন সিলেক্ট করো, অ্যাগেন আমি আবার দেখাচ্ছি। তিনটা লাইন এভাবে সিলেক্ট করো, সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করো। তোমাদের কিবোর্ডে যে সিটিআরএল নামে একটা বাটন আছে, দেন ফরওয়ার্ড স্ল্যাশ, দেখবে যে এন্টারের নিচের দিকে একটা শিফটের পাশে। ঠিক আছে, সেটা কমেন্ট করে দিলাম। এখন আমি কি করব, এইটাকে কল না দিয়ে আমি হচ্ছিল মেথডটাকে কল দেবো। সেটা হচ্ছিল বি ডট, এই দেখো এই যে ইনিট চলে আসছে, ইনিট। এটার ভিতরে আমি ভ্যালুগুলো পাঠিয়ে দেবো 10, 5, 2। সো অ্যাগেন সেমভাবে B1 এরটাও তুমি করতে পারো। B1 এরটাকে আমি আবার এই জিনিসগুলোকে কমেন্ট করে দিলাম, অ্যান্ড B1 ডট ইনিট সেম এখানে 5, 20, 10। সো আচ্ছা, এটা সুবিধা কি বলতে পারবা? হ্যাঁ, এটা একটা কাজ। মানে মেন কথা হচ্ছিল আমি যে বারবার ডট ডট দিয়ে আমি ইনিশিয়ালাইজ না করে একটা মেথড দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি। ঠিক আছে, সো এই মেথডটাকে আমি জাস্ট প্যারামিটার দিয়ে কল দিয়ে দেব, সেই বাকি কাজ করে দেব। ইনিশিয়ালাইজ তাহলে এটা কি জাস্ট ইনিশিয়ালাইজ করতেছো না? সেম ভাবেই এই কনস্ট্রাক্টরটা কাজ করে। কনস্ট্রাক্টরটা হচ্ছিল কোনো ভ্যালু তুমি যদি ইনিশিয়ালাইজ করতে যাও তখনও এই কনস্ট্রাক্টরটা কাজ করে। আসলে আমরা এখানে কনস্ট্রাক্টর অলরেডি কাজ করে দিয়েছি, এই যে এই জিনিসটা হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, বাট এটা লেখা নাই।
আসলে লেখা আছে, এটা হিডেন করা আছে, ঠিক আছে? এরকম একটা কনস্ট্রাক্টর তুমি লিখতে পারো। কনস্ট্রাক্টর ফার্স্ট অফ অল, কনস্ট্রাক্টরের দুইটা প্রপার্টি আছে। কনস্ট্রাক্টর একটা মেথড, জাস্ট নরমালি আমরা মেথড যেগুলো ডিক্লেয়ার করলাম, যেমন এই যে ক্যালকুলেটর একটা মেথড, ইনিট একটা মেথড আমি ডিক্লেয়ার করলাম, ক্যালকুলেটর দিয়ে এরিয়া ক্যালকুলেশন করলাম, আর ইনিট দিয়ে আমি হচ্ছে হলো ভ্যারিয়েবল ভ্যালু অ্যাসাইন করলাম। সো সিমিলারলি কনস্ট্রাক্টর একটা মেথড, সো এটা কিছু প্যারামিটার দিতে পারলাম, আমাদের ভিতরে কিছু কাজ করতে পারলাম। সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিটা, সেটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো একটা এমন স্পেশাল মেথড যেটার নাম হচ্ছে হলো ক্লাসের নামে সেম হতে হবে। দেখো এই মেথডগুলোর নাম কি, এটা সেম ক্লাসের নামের সাথে, বাট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে নামটা সেম হতে হবে। আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে হলো কনস্ট্রাক্টরের কোনো সময় রিটার্ন টাইপ থাকে না। প্রপার্টি দুইটা কি, একটা হচ্ছে হলো নামের সেম হতে হবে, কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামে সেম হতে হবে, এন্ড এর কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে এই দুটো হলো ইম্পর্টেন্ট প্রপার্টি, এন্ড এটা একটা মেথড। আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে হলো এই কনস্ট্রাক্টরটা তো একটা মেথড, সেটা একটা কল দিতে হবে, বাট এইটা তুমি কল দিতে হবে একবার, যখন অবজেক্টটা ক্রিয়েট হবে, এছাড়া আর কোনো সময় কল দিতে হবে না। যখন অবজেক্টটা ক্রিয়েট হবে, তুমি যখন অবজেক্টটা ক্রিয়েট করতেছো, নিউ দিয়ে যখন অবজেক্ট ক্রিয়েট করতেছো, তখনই কেবলমাত্র তুমি কনস্ট্রাক্টর কল দিতে পারবা। আফটার দ্যাট ইউ আর নট অ্যালাউড টু কল দ্যাট মেথড, মানে এই কনস্ট্রাক্টরটা। এটা আমার অন্য কনসেপ্ট, ওগুলো পরে আসবে, ঠিক আছে? তাহলে আসলে আমি যদি একদম গ্রানুলারিটি মানে খুব ছোটভাবে যদি চিন্তা করি, তাহলে টোটাল আমার প্রপার্টি হলো 4টা, যার মধ্যে ইম্পর্টেন্ট হলো 2টা। একটা হচ্ছে হলো এটার নাম হচ্ছে হলো ক্লাসের নামে সেম হবে, এন্ড এটা রিটার্ন টাইপ থাকবে না। বাট এটা কিন্তু একটা মেথড, বাট এটা একটা স্পেশাল মেথড, যে মেথডের নাম হচ্ছে হলো ক্লাসের নামে সেম, এটার কোনো রিটার্ন টাইপ নাই, এন্ড এটা কল হবে হলো একবার, যখন অবজেক্টটা ক্রিয়েট হবে। বুঝা গেছে? ডিফল্ট একটা হ্যাঁ, ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দেবে। ডিফল্ট ভ্যালু না, অন্য ভ্যালু তুমি দিতে হবে, আমরা দেখবো। বুঝা গেছে? সো এটা হচ্ছিল আমাদের কনস্ট্রাক্টরের কাজ। এখন কনস্ট্রাক্টর ডিফাইন করবো কিভাবে? দেখো ফার্স্ট অফ অল বলছিলাম যে এটার নাম হবে হচ্ছে হলো ক্লাসের নামে সেম, এটা কোনো রিটার্ন টাইপ নেই। সো তাহলে আমাদের কি এখানে কোনো রিটার্ন টাইপ দেওয়ার দরকার আছে? ফার্স্ট অফ অল রিটার্ন টাইপ দিব না, নাম হবে হচ্ছে হলো ক্লাসের নামের সেম, সো বক্স। ফাংশনের মধ্যে কি আমি সামনে একটা দেই না এরকম সাইন, আফটার দ্যাট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মানে কার্লি ব্রেস ওপেন, কার্লি ব্রেস ক্লোজ। সো এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। আচ্ছা, রিটার্ন টাইম না, এটা গুড কোশ্চেন। সেটা হচ্ছে রিটার্ন টাইম নাই হলো এটা অনলি ভ্যালু ইনিশিয়ালাইজ, মানে এটার ভিতরে যে মানে অবজেক্টটা তুমি তৈরি করবা তার ভিতরে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য এটা শুধুমাত্র কল হবে, যে ফার্স্ট টাইম কল হচ্ছে। এটা থেকে আমি কোনো সময় এক্সপেক্ট করতেছি না, এটা আমি এটা থেকে কোনো কিছু এক্সপেক্ট করতেছি যে এটা আমার কিছু রিটার্ন করবে। হ্যাঁ, এর জন্য দেখো এটা এই মেথডটার টাইপ কি, তুমি ইন্টিজার দিতে পারতা না? যদি দরকার হইতো, সে আমি এখানে আমি রিটার্ন করে দিলাম যে 3 রিটার্ন করলাম, অথবা সাকসেসফুলি কমপ্লিটেড এটা রিটার্ন করে দিলাম, একটা স্ট্রিং রিটার্ন করে দিলাম। বাট এইটা থেকে আমি কোনো সময় রিটার্ন এক্সপেক্ট করি না, এটা অলওয়েজ ভয়েড। তো শুধু শুধু কেন আমি ভয়েড একটা কিওয়ার্ড ইউজ করব? ঠিক আছে, মানে এটা তো ইউজলেস ইউজ করা হচ্ছে না। হ্যাঁ আমি ইউজ করতে পারতাম, দ্যাটস ওকে, বাট ওটা তো ইউজলেস, কারণ ওটা থেকে আমি কোনো সময় কোনো কিছু রিটার্ন করব না। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, ওটাও মেথড, বাট ওটা কনস্ট্রাক্টর। ঠিক আছে, মানে কনস্ট্রাক্টর একটা মেথড, বাট ওই রিটার্ন টাইপ থাকবে না, এন্ড নাম হবে হলো ক্লাসের নামে সেম, এন্ড এটা কল হবে একবার। এটা হচ্ছে হলো যখন অবজেক্টটা ক্রিয়েট হবে। সো এইটা হচ্ছে হলো এই কনস্ট্রাক্টরটাকে আসলে এতক্ষণ আমরা কল দিতাম, এই যে বক্স। ঠিক আছে, আর এটার মধ্যে হচ্ছে হলো এই যে এখানে। তো এতক্ষণ এটা আসলে হিডেনলি এটা আসলে একটা ক্রিয়েট হয়েছিল, যেটা সময় দেখতাম না। এটা আসলে কি করতো, সবগুলোকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিত। কিভাবে দেখো, আমি এটাকে কমেন্ট আউট করে দেই এন্ড এখন রান করি। সেটা
দেওয়া 0, কারণ সবগুলো ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকে। সো এখন আমি চাইলে এটা এভাবে অ্যালাউ করতে পারি যে কোনো সময় 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে না, অ্যাটলিস্ট 1 দিয়ে ইনিশিয়ালাইজ হবে, যে 1 সাইজের অ্যাটলিস্ট একটা বক্স থাকে। সো তাহলে আমি এখানে কি করতে পারি, এই বক্সের ভিতরে লিখে দিতে পারি যে উইড ইকুয়াল টু 1, হাইট ইকুয়াল টু 1, ডেপথ ইকুয়াল টু, দ্যাট মিনস ডিফল্ট আমি ভ্যালু দিলাম। এতক্ষণ ডিফল্ট ভ্যালু ছিল কি 0, এখন ডিফল্ট ভ্যালু হবে কি 1। জাস্ট লাইক হচ্ছে হলো তোমরা সি এর মধ্যে যেটা করতা, সি এর মধ্যে কোনো ভ্যালু যদি ভ্যারিয়েবল যদি কোনো ইনিশিয়ালাইজ না করতা তাহলে এটা কি হিসাবে ইনিশিয়ালাইজ হতো, গার্বেজ ভ্যালু। সেটা কি ছিল, একটা মাইনাস সামথিং একটা বড় একটা ভ্যালু আমাদের একটা গার্বেজ ভ্যালু অ্যাড করে দিই। বাট এখানে এটা সুবিধা আছে যে তুমি চাইলে নিচে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারো যখন এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট হবে। দ্যাট মিনস এখানে হলো যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে ইউ ক্যান ডিফাইন দ্যাট অবজেক্ট। তো 0 রাখা যাবে না। না 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 0 রাখতে পারবা, সরি 0 রাখতে পারবা। তুমি যদি এখানে সম্পূর্ণ মধ্যে 0 করে দিই, তুমি যে কোনো ভ্যালু রাখতে পারো, না স্যার, কত ডেট 0 থাকতো, বাকি দুটো রাখতে পারবো। দিতে পারো, সমস্যা নেই। স্যার ওটা তো ডিক্লেয়ার করা লাগবে না, যেটা আমরা তো 0 থেকে আমাদের ইচ্ছা মতো। হ্যাঁ, যে কোনো ভ্যালু দিতে পারো। সো এখন আমি যদি এটাকে আবার রান করি তাহলে দেখবা 1 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। বাট আমি কিন্তু এটার মধ্যে প্যারামিটার হিসেবে কিছু দেইনি, আসলে সেই প্যারামিটার ছাড়াটাকেই কল করতেছে। সো এই যে এ নামেই তো এখন একটা মেথড আছে, এটা হচ্ছিল এই আমার এখানে কনস্ট্রাক্টরটা। সো সেই কনস্ট্রাক্টরটা কল করতেছে, বুঝা গেছে। সো আসলে আমরা যেরকম আগে ফাংশন কল করতাম, একটা মেথড কল করতাম, সেম ভাবে কি আমি এখানে মেথড কল করতেছি না। এই যে এই বক্সের এই যে মেথডটা আছে সেটা আমি কল করতেছি যখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, তখন আমি এই নিউ বক্স দিয়ে আমি হলো এই কনস্ট্রাক্টরটা কল করতেছি, মানে এই কনস্ট্রাক্টর মেথডটাকে আমি কল করতেছি। সো এই মেথডটাই তো আসলে এই যে এখানে লেখা আছে, সবগুলো চলে আসবে। ঠিক আছে, বুঝা গেছে। এটা হচ্ছে কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর এটা যে নামের সাথে কিন্তু মিলে আছে, কনস্ট্রাক্টর কোন সময় কল হবে, যখন অবজেক্টটা কনস্ট্রাক্ট হবে তখনই কিন্তু এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। সো এই জন্য এটার নাম হচ্ছে হলো কনস্ট্রাক্টর। এই মেথডটা আসলে কনস্ট্রাক্ট অবজেক্ট কনস্ট্রাক্ট করার সময় কল হয়। এখন আমরা একটা কোশ্চেন অ্যানসার দিতে পারবা, দেখো। সো আমি ইনিট দিয়েও তো এই কাজটা করছিলাম, কনস্ট্রাক্টর দিয়ে সেম কাজটাই করতেছি। শুধু শুধু এরকম একটা মানে আজাইরা ভাব দেখানোর কি দরকার ছিল, আমি কনস্ট্রাক্টর দিয়ে আমি এটা কাজ করব আলাদা। আমি যে ইনিট মেথডটা দিয়ে এখানে যে কাজ করতেছি এটা আমি কেন ইউজ করতেছি না, আমি কেন কনস্ট্রাক্টর ইউজ করতেছি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে যে যখনই বক্স হবে তখন এটা ক্রিয়েট হচ্ছে, ইনস্ট্যান্ডার্ড না, মানে এটা রিজনিংটা আলাদা। যখন আমরা নতুন করে অবজেক্ট তৈরি করছি তখন আপনার ডিফল্ট হিসেবে আপনার ডিফল্ট কনস্ট্রাক্টরকে আপনার কল করে। হ্যাঁ তো আমরা এটা দিয়ে করলে ওটা তো অটোমেটিকলি কল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে অটোমেটিক ওই ভ্যালুগুলো বসে যাচ্ছে। আচ্ছা, কাইন্ড অফ তুমি যদি কাছাকাছি আসো, মেইনলি আসলে প্রবলেমটা হয় কোন সময় একটু খেয়াল করে দেখো। দেখো এই কনস্ট্রাক্টরটা যদি না থাকতো, ধরো আমি মেথড এই যে ইনিট মেথড দিয়ে আমি ডিক্লেয়ার করতাম, ধরো এই কনস্ট্রাক্টরটা নাই, তাহলে তো ইনিশিয়ালি সে কোনো ভ্যালু সেট করতেছে না, আমাকে পরে এই লাইনে আমি অবজেক্টটা ডিক্লেয়ার করব, তার পরের লাইনে এসে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে একটা মেথড দিয়ে অথবা ডট দিয়ে। একবার করলেই তো হয়ে যেতেছে, প্রতিবারই তো same হয়ে হ্যাঁ, একবার করলে হয়ে যাচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে হলো, দেখো এই লাইন আর এই লাইনের মাঝখানে যদি কেউ কোনো সময় এই ক্যালকুলেট এরিয়াটা কল করে বসে, তখন কি হবে? এই লাইনটা আর এই লাইনটার মাঝখানে 0 আছে। 0 আসবে অথবা সামথিং গার্বেজ বলে আসবে, ঠিক না? মানে এই ইনিট দিয়ে আমি মেথডটা ডিক্লেয়ার করতে, মানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারবো, অথবা যে এখানে ডট দিয়ে ইনিশিয়ালাইজ করতে এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো। কিন্তু এটার মাঝখানে যদি আমি কল করে দিই, এটা কোনোভাবে কল করে দিই, ভুলে তো কল করে দিতেই পারি, ঠিক না? তুমি জানো, এখন তুমি বলতে পারো যে না আমি কেন করবো, আমি ইনিশিয়ালাইজ করে তারপর করবো। কোনো সময় যদি ভুলে করে ফেলো, বুঝতে পারা গেছে? ওই যে অনেক সময় দেখবা যে কোনো ফর এক্সাম্পল মেসেজ ডিলিট করার সময় বলে না যে তুমি মেসেজটা আদৌ ডিলিট করতে চাও কিনা, একটা ওয়ার্নিং দেয়। এখন তুমি ভুলে ডিলিট করে ফেলতে পারতা, অথবা রিফ্যাক্টরি দিলে
ওয়ার্নিং দেয়। ঠিক তেরকম আমার এখানে আমি যদি এখন মনে করো এই লাইনটার পরে যদি এই লাইনটা আমি লিখি, তাহলে তো কোনো ওয়ার্নিংও দিবে না যে তুমি কিন্তু এখানে ইউজ করো না, এটা মাঝখানে ক্যালকুলেটরে কল করো না, তাহলে হচ্ছে তুমি মানে জিরো পাবা। এটার আগে তো তুমি ক্যালকুলেটরে লিখতে পারো, তোমার কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, তোমার কিছু বলবে না, সে হচ্ছে তুমি জিরো পেমেন্ট করবে। একটু আগে যেরকম আমি এই যে কোনো কিছু না ডিক্লেয়ার করে ক্যালকুলেটরে ইউজ করছি, কনস্ট্রাক্টর এই জিনিসটা অ্যালাউ করে, মানে এই জিনিসটা এনশিওর করে যে তোমার যখন অবজেক্টে ক্রিয়েট হবে তখনই কিছু ভ্যালু তুমি ক্রিয়েট করতে পারবা, মানে ভ্যালু দিয়ে দিতে পারবা। যেমন এখন এই যে এই লাইনটা দেখো, এই লাইনটা তো দুই ভাগে ভাগ করা যাবে না। তুমি অবজেক্টটা ক্রিয়েট করা ছাড়া তুমি অবজেক্টের ভিতরে কোনো কিছু ইউজ করতে পারবা, কারণ ওটার ভিতরে কিছু তৈরি হয় না। সো উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট ইউ আর নট অ্যালাউড টু ইউজ এনিথিং, আইদার ইট ক্যান বি ভেরিয়েবল অর ইট ক্যান বি মেথড। সো কোনটাই তুমি ইউজ করতে পারবে না। তো ফার্স্টে তোমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আফটার দ্যাট ইউ ক্যান ইউজ এনি ভেরিয়েবল অর এনি মেথড। সো তাহলে তো তুমি এই যে এই কনস্ট্রাক্টরটা কল করা ছাড়া তুমি কোনো সময় কি ওই ক্যালকুলেটর মেথডটা কল করতে পারবা? কারণ কনস্ট্রাক্টর কল না হলে কোনো সময় ক্যালকুলেটর মেথডই এক্সিস্ট করে না। তো তুমি কিভাবে কল করবা? তাহলে তোমার কি এখানে কি এনশিওর করতেছে না যে আগে তুমি ভ্যালু ইনিশিয়ালাইজ করো, আফটার দ্যাট তুমি বাকি যে জিনিসগুলো এগুলো ইউজ করতে পারবা। আর ওই ইনিশিয়ালাইজ করবা কি দিয়ে? কনস্ট্রাক্টর দিয়ে। তো এর জন্য কনস্ট্রাক্টরটা আমার এই সুবিধাটা দেয়, যেটা তুমি মেথড দিয়ে করতে পারবে না। বলো স্যার তাহলে আমি যদি কনস্ট্রাক্টর দিয়ে তারপরে এটা কল করি, ক্যালকুলেটরে কল করি, তাহলে কনস্ট্রাক্টরে যেটা ইনিশিয়ালাইজ করে দিছি ওইটাই তো আসবে না? হ্যাঁ ওইটাই আসবে। এরপরে তুমি চেঞ্জ করতে পারবে। আমি তো এই যে দেখো এটা এই বক্সটাও কি সেম কনস্ট্রাক্টরে কল করছে না, সেটা তো কি 111 ডিফাইন হয়ে গেছে না। আফটার দ্যাট আমি যখন আমার ইউনিট কল দিছি তখন আমার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট লাইক হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে তুমি একবার 1 রাখলা, এরপর তুমি 5 রাখলা, এরপর তুমি 10 রাখলা, চেঞ্জ হতে পারে। এরকম না তো যে একবার তুমি ভ্যালু বসানোর পর আর জীবনে তুমি ভ্যালু চেঞ্জ করতে পারো না। তুমি যে কোনো সময় ভ্যালু চেঞ্জ করতে পারো, আবার ডট দিয়েও তুমি ভ্যালু চেঞ্জ করতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা অবজেক্টের জন্য একবার, প্রত্যেকটা অবজেক্টের জন্য একবার। এটা একটা অবজেক্ট, এটা আলাদা অবজেক্ট। ঠিক আছে? ওই যে পার্সন আমি যেভাবে বলছিলাম যে মিলের ক্ষেত্রে 5 জন পার্সন ছিল, তো 5টা পার্সনের জন্য আলাদা আলাদা। ঠিক আছে? বাট প্রত্যেকটার জন্য একবারই কল হবে। কনসেপ্টটা না, কনসেপ্টটা একটা না, কনসেপ্টটা আরো ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে? আরেকটা ডিক্লেয়ার করে দেখাই, সেটা হচ্ছে হলো এই ইনিটটাকে আমি কনস্ট্রাক্টর বানায় ফেলতে পারবো। সো এই ইনিটটাকে কপি করো, কন্ট্রোল সি, ফুলটাকে কপি করলাম। ইনিট, আমরা যে ইনিট মেথডটা ডিক্লেয়ার করছিলাম এটাকে কপি করো, কপি করে উপরে আমরা পেস্ট করি। তাহলে এরকম দুইটা ইনিট চলে আসবে তোমার কাছে বক্স ক্লাসে। এরকম দুইটা ইউনিট চলে আসছে না, একটার নামকে বক্স করে দাও, এন্ড এই রিটার্ন টাইপকে বাদ দিয়ে দাও। ইউনিটের মধ্যে একটাকে নাম করে দাও বক্স, এন্ড রিটার্ন টাইপটাকে বাদ দিয়ে দাও। সো তোমার কাছে এরকম একটা তৈরি হয়ে যাবে। বক্সে দুইটা মেথড ডিক্লেয়ার, একই নামে দুইটা মেথড থাকা যায়, এটা একটা স্পেশাল নাম আছে, এটা পরে আমরা বলবো। সো এটা হচ্ছে দুইটা। ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, যে কনস্ট্রাক্টর হচ্ছে প্যারামিটার নিতে পারে। এটা কি প্যারামিটার ছাড়া ছিল না, আর এটা প্যারামিটার সহ। কারণ আমি কি বলছিলাম, এটা একটা মেথড, সো মেথডের বাকি সব প্রপার্টি কিন্তু থাকবে, সে শুধুমাত্র রিটার্ন করতে পারবে না, বাট সে কিন্তু প্যারামিটার নিতে পারবে। ঠিক আছে? সো এটা আমরা কিভাবে ইউজ করব? জাস্ট একটা মেথডের মতন। এই যে আমরা যে কাজটা এখানে B1 এর মধ্যে করছিলাম, সেই কাজটা আমি করতে পারি হচ্ছিল এখন এই যে 5 20 10। সো আমার ইনিশিয়ালি আমি অ্যাসাইন করে দিচ্ছি 5 20 10। এটা আমার এখন ইনিট নামে ওই মেথড দিয়ে আমার ডিক্লেয়ার করতে হচ্ছে না। আর ইনিট নামে এরকম মেথড দিয়ে ডিক্লেয়ার করা ওই যে রিস্ক কি আমরা একটু আগে বললাম। কারণ হচ্ছে হলো ইনিট মেথডটা কল করার আগে যদি আমি কোনো সময় ক্যালকুলেটরে কল করে দেই তাহলে আমি ভুল রেজাল্ট পাবো, যেটা আসলে কোনো সময় চাই না। ঠিক আছে? তো কনসেপ্টটা বুঝে গেছে? তো এগেইন লাস্ট রিক্যাপ দিচ্ছি।
constructor is a method which is used to initialize a particular object. বাট এটা স্পেশাল কিছু প্রপার্টি আছে, এটার নাম অবশ্যই ক্লাসের নামে সিমিলার হতে হবে, অ্যান্ড এটা কোনো রিটার্ন টাইম থাকবে না। আফটার দ্যাট এটা কল হবে একবারই প্রত্যেকটা অবজেক্টের জন্য ফার্স্ট টাইম যখন তুমি এটা ক্রিয়েট করতেছো। আফটার দ্যাট তুমি এটাকে আর কল করতে পারবে না, ঠিক আছে? বাট ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতেছি, আফটার দ্যাট এরপরে তুমি কিন্তু ভ্যালু চেঞ্জ করতে পারো, ওই যে ডট দিয়ে তুমি চাইলে এরপরে কোনো ভ্যালু তুমি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু, এই ভ্যালুটা আমি ডিফল্ট এটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর। ওকে, এখন দেখো এখানে একই নামে কি দুটা কনস্ট্রাক্টর আছে না? আচ্ছা আরেকটু চেঞ্জ করি। ধরো আমরা যে এখানে ক্যালকুলেটরের একটা মেথড ডিক্লেয়ার করছিলাম, ধরো সেম নামে আমি আরেকটা ডিক্লেয়ার করি, ক্যালকুলেটর কপি করে আরেকটা ডিক্লেয়ার করি, যেটা রিটার্ন টাইপ দিলাম ভয়েড, এখানে একটা স্ট্রিং দিয়ে প্যারামিটার দিলাম নেম, অ্যান্ড এটা প্রিন্ট করলাম এস আউট দিয়ে নেম প্লাস স্পেস প্লাস এরিয়া। এভাবে আমি চেঞ্জ করে দিলাম, মানে এটা আসলে কি করবে, এটা রিটার্ন করবে না, এখানে ক্যালকুলেট করে এখানেই প্রিন্ট করে দিবে। সো হ্যাঁ ওই সময় আবার স্ট্রিং দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা লেখা হয়েছে। ওকে, এবার আমরা মেন মেথডে যাই। এখন B1 এর জন্য আমরা এই সেম ক্যালকুলেট এরিয়াটা কল করি মেন মেথডে লাস্টের লাইনে B1 ডট ক্যালকুলেট এরিয়া। এই যে সেকেন্ড ভার্সন দেখা যায় যে এখন ডট দিলে দুইটা চলে আসছে, একটা হলো ক্যালকুলেট এরিয়া যেটার মধ্যে প্যারামিটার নাই, আরেকটা হচ্ছে হলো ক্যালকুলেট এরিয়া যেটার মধ্যে প্যারামিটার আছে। সো এখন এটাকে আমি কল করি হচ্ছে হলো সে ধরো বক্স 2 দিয়ে, ঠিক আছে? সো এরপরে এখন যদি আমরা রান করি তাহলে দেখবা একটা হচ্ছে হলো 100 প্রিন্ট করবে, আরেকটা হলো সরি 1 প্রিন্ট করবে, কারণ ওটা হলো ইনিশিয়ালাইজ করা হয়েছিল 1 দিয়ে, আর পরেরটা হচ্ছে হলো সামথিং একটা এরিয়া ক্যালকুলেট করে প্রিন্ট করতেছে বক্স 2। কিন্তু আমি কিন্তু বক্স 2 এখানে কোনো কিছু প্রিন্ট করে নেই। দ্যাট মিনস ওই যে মেথডটা ক্যালকুলেটরের মেথডটা কল হইতেছে, যে ক্যালকুলেটরের মেথডের মধ্যে হচ্ছে হলো এই যে আমার সেকেন্ড যে ক্যালকুলেটরের মেথডটা যেটার মধ্যে হলো আমার একটা নেম নিচ্ছে এন্ড হচ্ছে হলো প্রিন্ট করতেছে এরিয়াটা, ঠিক আছে? তাহলে দেখো একটা মেথড আমি লিখলাম প্যারামিটার ছাড়া, আরেকটা মেথড লিখলাম আমি প্যারামিটার সহ, ঠিক আছে? এটার নাম হচ্ছে হলো মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিং, ঠিক আছে? তো এটা তোমার থিওরিতে আবার পড়বা। মেথড ওভারলোডিং জিনিসটা হচ্ছে হলো আমরা একই নামে অনেকগুলো মেথড ডিক্লেয়ার করতে পারি, জাস্ট প্যারামিটার যে সিগনেচারটা, প্যারামিটার সিগনেচার মানে হচ্ছে হলো এই যে এই পোরশনটা ফার্স্ট ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে পোরশনটা, এই পোরশনের জিনিসপত্রগুলো চেঞ্জ করে, জিনিসপত্রগুলো কিভাবে চেঞ্জ করবা? ধরো একটা মধ্যে ভেরিয়েবল একটা আছে, আরেকটার মধ্যে ভেরিয়েবল দুইটা আছে,
সেম দেওয়া যাবে না। মেন কথা হচ্ছে হলো এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে তুমি যা কিছু চেঞ্জ করবা, টাইপ চেঞ্জ করতে পারো অথবা নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করতে পারো। ভেরিয়েবলের নাম চেঞ্জ করলে কিন্তু এটা মেথড ওভারলোডিং হবে না, আচ্ছা আইডিকে বুঝতে পারবো আইডি হতে পারবে না। বাট ভেরিয়েবলের নাম চেঞ্জ করলে কিন্তু এটা এরকম হবে না যে চেঞ্জ হয়ে যাবে। তুমি একটার মধ্যে আরেকটা ক্যালকুলেটর ডিক্লেয়ার করলা, যেটার মধ্যে হচ্ছে টাইপ সেম থাকলো, স্ট্রিং রাখলা, নেমের জায়গায় নেম 1 করে দিলা, হবে না। ভেরিয়েবলের নাম ডাজন্ট ম্যাটার, ম্যাটার কি টাইপ কি এন্ড কয়টা প্যারামিটার। আইদার প্যারামিটার নাম্বার বাড়াও অথবা কমাও বা চেঞ্জ করো, ডিফারেন্ট করো, ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার দাও, অথবা টাইপগুলো চেঞ্জ করো। যেকোনো একটা করলেই হয়। হ্যাঁ। অথবা ডাটা ইনস্ট্যান্স না হলে প্যারামিটার। মানে নাম্বার অফ প্যারামিটার, যেকোনো একটা আইদার তোমাকে চেঞ্জ করতে হবে নাম্বার অফ প্যারামিটার অথবা ওই প্যারামিটারগুলো টাইপ, ঠিক আছে। তো এটা চেঞ্জ করলেই হয়, এটা মেথড ওভারলোডিং বলে। আর এই কাজটা সেম কাজটা যদি তুমি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে করো, যেটা আমরা এখানে করছি, সেটা বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। একটা হলো মেথড ওভারলোডিং, একটা কনস্ট্রাক্টর ওভারলোডিং, দুইটা সেম জিনিস। বা একটু চেঞ্জ করে একটু ই করে দেখো, একটু খেয়াল দেখো, এই যে রিটার্ন টাইম চেঞ্জ করলে কিন্তু মেথড ওভারলোডিং হবে না। জাস্ট তুমি যদি চেক করে দেখতে চাও, আমি জাস্ট তোমাদের একটু চেক করে দেখাই। ধরো আমি এই যে সেম জিনিসটাই দিলাম, এটা দিলাম, ডাবলের জায়গায় দিলাম ইন্টিজার, মেথড ওভারলোডিং হবে না। অথবা তুমি এটা ই করলা ইন্টিজার, অথবা এভাবে দেই, এখানে আমি ইন্টিজার, মানে এটা আসলে ইন্টিজার টাইপ কাজ করতে বলতেছে, কিন্তু এই যে এখন আবার ইরো দিয়ে বসবে যে ক্যালকুলেট এরিয়া ইজ অলরেডি ডিফাইন্ড। ইরোটা দেখো, ঠিক আছে। কারণ কি এই যে এটার মধ্যে কিন্তু ইরো দিছে, কারণ এটা সিমিলার, কারণ সে এটুকু যে চেক করতেছে এটা চেক করবে না সে, ঠিক আছে। সেম ভাবে আমি যদি একটু আগে যে জিনিসটা বললাম, জাস্ট তোমাদের ইরোরগুলো দেখাচ্ছি। ধরো আমি এই যে ক্যালকুলেট এরিয়া, এটা স্ট্রিং নেম, এটা আমি বলে দিলাম নেম 1, তাও কিন্তু ইরর দিবে। এখানে আমি যদিও এটা নেম 1 যদি ইউজ করি, এটা দেখবা ইরর দিবে হচ্ছে এই মেথডটা অলরেডি ডিফাইন করা আছে। কারণ কি আমি বলছিলাম কি টাইপ চেঞ্জ করতে হবে। জাস্ট এখন তুমি যদি এটা চেঞ্জ করে তুমি যদি এখানে বলে দিতে ইন্টিজার, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কারণ কি এটা প্যারামিটার নাম্বার সেম, এটা একটা প্যারামিটার দিচ্ছে, এটা একটা প্যারামিটার দিচ্ছে, বাট এটা ইন্টিজার দিচ্ছে, এটা স্ট্রিং। সো সে ডিফাইন করতে পারবে, সে যখন কল করবে তখন ডিসাইড করবে যে কোন মেথডটাকে সে কল করবে। যখন এই যে এখান থেকে তুমি যখন কল দিচ্ছ, যখন তুমি কোন প্যারামিটার ছাড়া কল দিচ্ছ, তখন সে প্যারামিটার ছাড়াটাকে কল দিচ্ছে। যখন তুমি একটা স্ট্রিং দিয়ে কল দিচ্ছ, তখন সে স্ট্রিং দিয়ে কল দিবে। যদি এখানে একটা ইন্টিজার দাও, তাহলে ওই যে নতুন আমি আরেকটা যেটা ডিফাইন করলাম ইন্টিজার, সেই ইন্টিজারটা কল দিবে। যদি ডাবল দাও, তাহলে ডাবলটা কল দিবে। বুঝা গেছে? সো এটা হচ্ছে মেথড ওভারলোডিং। এন্ড এই সেম কাজটা যদি তুমি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে করো, এটা হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। এর সুবিধাটা কি? আমরা যে অনেক সময় একই টাইপের মেথড লিখি যেটা জাস্ট প্যারামিটারগুলো একটু আলাদা। মনে করো অ্যাড নামে একটা মেথড লিখো, যেটা এক সময় দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা তিনটা প্যারামিটার নিচ্ছে। এখন এক সময় তুমি লিখবা সি এর মধ্যে কি করতেছো, একটা লিখতেছো অ্যাড 1, একটা অ্যাড 2, একটা অ্যাড 3, এরকম বিভিন্ন টাইপের মেথড ডিক্লেয়ার করতে। বাট আসলে কাজ তো সেম। তো 1 2 কেন দিব? সেম নাম ইউজ করব, বাট হচ্ছে হলো আমরা প্যারামিটারগুলো চেঞ্জ করব। এটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো এটার সুবিধা হচ্ছে হলো একই নামে আমি অনেকগুলা মেথড রাখতে পারতেছি, যাতে কাজ সেম, বাট হয়তো প্যারামিটারগুলো ডিফারেন্ট। বুঝা গেছে? সো এটা হচ্ছে মেথড ওভারলোডিং। ওকে, আফটার দ্যাট হচ্ছে হলো দেখো একটা মেথড অন্য একটা মেথডকে কিন্তু নরমালি আমরা যেভাবে কল করতাম সেভাবে কিন্তু এখানেও কল করা যায়। ফর এক্সাম্পল ধরো আমি জাস্ট একটা সিম্পল একটা মেথড ডিক্লেয়ার করে দেখাই। ধরো একটা মেথড, যে মেথডটা আসলে আমাকে একটা নাম্বার, এটা অড নাকি ইভেন, এটা জাস্ট চেক করে পাঠাবে। ঠিক আছে, আমি একটা তাকে নাম্বার পাঠিয়ে দিব, সেই নাম্বারটা সে বলবে যে এটা কি অড নাকি ইভেন। তাহলে কি এটা রিটার্ন টাইপ কি হবে? বুলিয়ান দিতে পারি, কারণ যেটা জাস্ট ট্রু ফলস রিটার্ন করবে। তাহলে আমি বলতে পারি যে ইজ ইভেন নামে মেথডটা বলতে পারি, যেটার টাইপ হবে হচ্ছে হলো মানে নাম্বার একটা ইনপুট হিসাবে সে নেবে। এটা কিন্তু মেইন মেথড আমি লিখতেছি, ঠিক আছে। আমি বললাম যে একটা মেথড আর একটা মেথডকে কল করতে পারবে তুমি যদি কোনো সময় চাও। দুইটার সাথে
হ্যাঁ মানে জাস্ট কল করবে এখান থেকে। কোনটা? এটা একটা মেথড, এটা একটা মেথড। আমরা অনেকগুলো মেথড ডিক্লেয়ার করলাম না বক্স ক্লাসে। সিমিলার কি মেইন ক্লাসও তো একটা ক্লাস, এটার ভিতরে আমি কি এরকম আমি মাল্টিপল মেথড ডিক্লেয়ার করতে পারবো না? সো সেম ভাবে এখানে আমি মেথড ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট এখানে আমি জাস্ট চেক করে দেখবো যে ইফ নাম্বার মড 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে রিটার্ন ট্রু, আদারওয়াইজ এলস, আসলে এলস নাও দিলে হয়, তুমি রিটার্ন দিয়ে দিলে হয়ে যায় সিম্পলি একটা আমার অড ইভেন্ট শেখা। সো নাম হচ্ছে ইজ ইভেন্ট, প্যারামিটার হিসেবে নিল একটা নাম্বার, আফটার দ্যাট সে চেক করতেছে যে এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার, তার উপর বেস করে সে ট্রু ফলস রিটার্ন করে দিচ্ছে। সো এখন এটা তুমি এখানে কল করে দেখতে পারো। মনে করো এখানে তুমি একটা নিলা বুলিয়ান, যেটা নাম দিলা ফ্ল্যাগ। এখন এটা হচ্ছে চেক করবে ইজ ইভেন। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, আচ্ছা আমরা লিখি আগে ইজ ইভেন, ভ্যালু দিলাম হচ্ছে 10। ইরোড দিবে, সবার লেখা হয়েছে? দেখো ইরোডটা যদি একটু পড়ে দেখো, নন স্ট্যাটিক মেথড ইজ ইভেন, মানে এটা নন স্ট্যাটিক, কারণ সামনে কোনো স্ট্যাটিক দেই নেই। ক্যান নট বি রেফারেন্স ফ্রম এ স্ট্যাটিক কনটেক্সট, মানে এটা হলো স্ট্যাটিক কনটেক্সটে তুমি নন স্ট্যাটিক কোনো জিনিসপত্র মানে কল দিতে পারবে না, ইউজ করতে পারবে না। এটা তোমার যখন স্ট্যাটিক তোমাদের থিওরিতে পড়াবে তখন বলবে। আপাতত জাস্ট মনে রাখো যে কোনো সময় তুমি যদি কোনো একটা স্ট্যাটিক কোনো জায়গা থেকে তুমি যদি কিছু ইউজ করতে যাও, যে জিনিসগুলো ইউজ করবে সেগুলোকেও স্ট্যাটিক হইতে হবে, যদি না তুমি এটাকে ক্লাস হিসেবে ডিক্লেয়ার করো। যেমন বক্স, এই ক্লাসে কি স্ট্যাটিক ডিক্লেয়ার করছো ওখানে, বাট ইউজ করতেছি কারণ এটা তুমি অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করে ইউজ করতেছো। উইড ইউজ করতেছিলাম, এই যে এখানে উইড ইউজ করতেছিলাম, এইড ইউজ করতেছিলাম, ক্যালকুলেট এর ইউজ করছি, এইগুলা ইউজ করা গেছে কারণ হচ্ছে তুমি বক্সটা তুমি অবজেক্ট মানে অবজেক্টের থ্রুতে তুমি ইউজ করতেছো। অবজেক্ট ডিক্লেয়ার করে যদি তুমি ইউজ করো কোনো সমস্যা নেই। এই যে মেইন মেথডের মানে মেইন ক্লাসটা যেটা আছে সেটা অবজেক্ট ডিক্লেয়ার করে তুমি যদি এই ক্লাসে কল এই ফাংশনটাকে কল দিতে কোনো সমস্যা ছিল না। বাট তুমি যদি এইভাবে জেনারেলি একটা মেথড থেকে একটা মেথডকে কল দিতে যাও উইদাউট ডিক্লেয়ারিং এনি অবজেক্ট, তাহলে তুমি স্ট্যাটিক থেকে শুধুমাত্র স্ট্যাটিকগুলোকে কল দিবা, নন স্ট্যাটিকগুলোকে কল দিতে পারবা না, ঠিক আছে? সো আমরা বুলিয়ান এটা কিন্তু আমি স্ট্যাটিকের মধ্যে দিতাম। হ্যাঁ জাস্ট এই যে স্ট্যাটিক লিখে দিলে হয়ে যায়, শেষ। আপাতত এটা কেন, এটা আরো ব্যাখ্যা আছে, এগুলো আমরা আপাতত এখন আবার চিন্তা না করি। আমরা এখন চিন্তা করবো যে অবজেক্ট ডিক্লেয়ার করা ছাড়া যদি তুমি কোনোটাকে কল করতে যাও, অবজেক্ট ডিক্লেয়ার করা ছাড়া ক্যালকুলেটর কি অবজেক্ট ডিক্লেয়ার করে তারপর আমি কল দিছি না, আগে বি নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, আফটার দ্যাট ইউ ক্যান কল দা ক্যালকুলেটর। বা তুমি যদি অবজেক্ট ডিক্লেয়ার করা ছাড়া করতে যাও তাহলে শুধুমাত্র ওই জিনিসগুলোকে করতে হবে যেটা হচ্ছিল স্ট্যাটিক, এমন অবশ্যই নিজের ক্লাসের মধ্যে থাকতে হবে। মেইন ক্লাস আর ইজি বের এটা কি সেম ক্লাসের মধ্যে না? মেইন ক্লাসের মধ্যে দেখুন একটা ক্লাসের মধ্যে এক ক্লাসের মধ্যে না, সো এই জন্য নিজেরা কল দিতে পারছি। তাই বলে এই না ক্যালকুলেটর এটা বি ডট সাইড কল দিতে হবে, কিন্তু এটা কিন্তু আলাদা ক্লাস। নিজের ক্লাস সোজা ভাষায় আমি তাই সিম্পলি ভাবে বলে রাখি, নিজের ক্লাসের মধ্যে যদি থাকে এবং তুমি একটা মেথডকে যদি আরেকটা মেথডকে কল দিতে চাও তাহলে যদি এটা একটা যদি স্ট্যাটিক হয় যেটাকে কল দিবা সেটাকেও স্ট্যাটিক হইতে হবে, ঠিক আছে? আপাতত এই টুকু মনে রাখো। স্ট্যাটিক যখন আমরা আরো করব তখন তুমি এটা আরো ডিটেইলস দেখতে পারবে যে আসলে কি। এটা ক্লিয়ার? হ্যাঁ না মেথডে কিভাবে অবজেক্ট করব? মেথডটা আসলে একটা ক্লাসে এলিমেন্ট। আচ্ছা এলিমেন্ট এটা ভালো কথা মনে করছো। এলিমেন্ট আসলে হচ্ছে যে আমরা এক মানে ভেরিয়েবলগুলা মেথডগুলা সবগুলা কিন্তু একটা করে এলিমেন্ট। উইথ বক্স ক্লাস এলিমেন্ট, হাইট বক্স ক্লাস এলিমেন্ট, ক্যালকুলেট এরিয়া বক্স ক্লাস এলিমেন্ট, বক্স কনস্ট্রাক্টর বক্স ক্লাসের এলিমেন্ট, সবগুলা এলিমেন্ট। বাট এলিমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে মেথড, ঠিক আছে? হ্যাঁ নিজের ক্লাস থেকে কল করার সময় স্ট্যাটিক টেস্ট স্ট্যাটিক কল দিতে পারবো, কিন্তু অন্য ক্লাস থেকে
অবজেক্ট ক্রিয়েট করে কল করতে পারবে। যেমন এই যে আমরা একটু আগে কল করলাম, হয়তো ক্যালকুলেটর স্ট্যাটিক না, বাট আমরা কল করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এরপর তোমাদের ট্যাক্স দিয়ে দিব, মানে বাসার জন্য এখানে। আচ্ছা, এখানে আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, পাবলিক প্রাইভেট। আজকে জাস্ট আমি খুব সিম্পল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছিল, ধরো একটা মানে একটা ভেরিয়েবলের সামনে পাবলিক রাখলাম। পাবলিক মানে হচ্ছিল তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা কি পারবা না। পাবলিক দিলে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো, প্রাইভেট দিলে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। সহজ হিসাব। বাইরে থেকে অ্যাক্সেস করা কিভাবে? ডট দিয়ে আমি যে অ্যাক্সেস করতে পারি। আরো সহজ ভাষায় বলি, এই যে কার্লি ব্রেসটা আছে না, একটা যদি পাবলিক হয় তাহলে এই যে কার্লি ব্রেস ওপেন, আর একটা কি একদম লাস্টে যে কার্লি ব্রেস ক্লোজ আছে না, এই যে জায়গায় লাস্টে, সরি, সো এই যে কার্লি ব্রেসটা ক্লোজ, এর মাঝখানে ইউজ করতে পারবা যদি সেটা প্রাইভেট হয়। আর যদি পাবলিক হয় তাহলে এর বাইরে অ্যাক্সেস করতে পারবা। ফর এক্সাম্পল, এই যে আমরা হচ্ছিল এখানে অ্যাক্সেস করছি, এখানে যে আমরা উইথ অ্যাক্সেস করছিলাম, সে আমি এটাকে এই তিনটাকে কমেন্ট আউট করে দিই। এটা কি গ্লোবাল লোকালের মতো? যেমন সিতে করেছিলাম গ্লোবাল। না, গ্লোবাল ওইটা কনসেপ্ট আলাদা, ওইটা এখানে ইউজ করা হয়, ওইটা কনসেপ্ট আলাদা। বাট এটা হচ্ছিল তুমি বাইরেতে অ্যাক্সেস করতে পারবা কি পারবা না, মানে এই যে ডট দিয়ে আমি অ্যাক্সেস করতেছি, এটা আমি পারবো কি পারবো না, এটা ডিফাইন করতেছে হচ্ছিল পাবলিকটা। কথাটা বোঝা গেছে? যদি পাবলিক দাও তাহলে বাইরে থেকে তুমি অ্যাক্সেস করতে পারবা ডট দিয়ে। সোজা কথা হলো ডট দিয়ে তুমি কাদেরকে অ্যাক্সেস করতে পারবা, ওই ক্লাসের বাইরে থেকে কাদের অ্যাক্সেস করতে পারবা। আর এটাকে যদি প্রাইভেট দিয়ে দাও তাহলে সে আমি উইথকে প্রাইভেট দিই। দেখো, পাবলিক হলে কিন্তু ভিতরেও তুমি অ্যাক্সেস করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে সেম এই উইথটাকে যদি আমি প্রাইভেট করে দেই, তখন দেখো ভিতরে কোনো সমস্যা হচ্ছে, কোনো জায়গায় ইরোর দিছে? ইরোর দিবে না। আমি কি বলছি, প্রাইভেট যদি হয় তাহলে এই যে কার্লি ব্রেস ওপেন, নিচে কার্লি ব্রেস ক্লোজ, এর মাঝখানে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন তুমি যদি মেন ক্লাসে মধ্যে যাও তাহলে দেখো এখানে এখন ইরোর দিবে। সো এটা আমি যদি দেখো একটু রিড করে পড়ে দেখো, উইথ হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন বক্স ক্লাস, মানে এটা এখন তুমি আর বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না। পাবলিক আর প্রাইভেট বুঝা গেছে? পাবলিক মানে হচ্ছিল একটা ক্লাসে ভিতরে বাইরে সব জায়গায় অ্যাক্সেস করতে হবে, যে কেউ বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে, যদি ডট দিয়ে অ্যাক্সেস করে। প্রাইভেট মানে হচ্ছিল শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে আমি ইউজ করতে পারবো, অন্য কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে না। বুঝা গেছে? এটা হচ্ছিল পাবলিক প্রাইভেট। এবং এগুলো যখন হয় অ্যাক্সেস স্পেসিফায়ার, তুমি স্পেসিফাই করতেছো কিভাবে অ্যাক্সেস করতে হবে, এই জন্য এটা হলো অ্যাক্সেস স্পেসিফায়ার। হ্যাঁ, ডিফল্টে মানে পাবলিক প্রাইভেট কিছু না করে প্রাইভেট করে এটার নাম হচ্ছিল নো মডিফায়ার। ওটা আমরা পড়বো যখন তোমাদের প্যাকেজ পড়ানো হবে, তখন দেখবো যে থিওরিতে প্যাকেজ পড়ানোর সময় এটা পড়ানো হচ্ছে। আরও একটা মডিফায়ার আছে, সেটা হলো প্রোটেক্টেড। টোটাল 4টা মডিফায়ার আছে। একটা হলো পাবলিক, প্রাইভেট, এই দুটো আমরা দেখলাম, এটা খুবই ইজি। একটা হচ্ছিল পাবলিক মানে হচ্ছিল সব জায়গায় অ্যাক্সেস করতে পারো, প্রাইভেট মানে হচ্ছিল শুধুমাত্র ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারো, দ্যাটস ইট। প্রোটেক্টেড আর নো মডিফায়ার হচ্ছিল প্যাকেজের উপর ডিপেন্ড করে। প্যাকেজ হচ্ছিল যে আমরা এটা প্যাকেজ আমরা দেখলাম যে সোর্সের ভিতরে প্যাকেজ ছিল কতগুলো, তো ওগুলোর প্যাকেজ মানে একটা ক্যালকুলেশন আছে সামথিং, ওটা তোমাদের যখন থিওরি পড়ানো হবে সেটার মধ্যে দেখানো হবে। এটা যদি দেখতে চাও কাইন্ড অফ মানে তোমাদের বইয়ের চ্যাপ্টারের মধ্যে হয় 8 অথবা 9 নামে একটা চ্যাপ্টারের মধ্যে প্যাকেজ নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে একটা চার্ট দেওয়া আছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, নো মডিফায়ার, এটা আসলে কিভাবে কাজ করে। যেমন আগের লেকচারগুলো, আমার আগে যে ক্লাসে লেকচার আছে সেগুলো দেখতে পারো, সেগুলোর মধ্যেও আমি এগুলো অলরেডি ডিসক্রাইব করছি যে আসলে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো কি, ঠিক আছে। তো সহজ ভাষায় পাবলিক হচ্ছিল আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো, ওই ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। আর প্রাইভেট মানে হচ্ছিল শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে ইউজ করতে। সো যে প্রাইভেট যদি হয় তখন কিন্তু যে আবার কনস্ট্রাক্টরের একটা কাজ আছে। তুমি যদি একটা ভেরিয়েবল প্রাইভেট হয় তাহলে কিন্তু ইনিশিয়ালাইজ করতে গেলে তোমাকে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, ঠিক আছে। কারণ তুমি বাইরে তো ডট দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা না। পাবলিকগুলোকে অ্যাক্সেস করতে পারবা, বাট প্রাইভেটগুলো কিন্তু কনস্ট্রাক্টরের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। আরেকভাবে অ্যাক্সেস করে সেটা বলে গেটার সেটআপ, আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, মানে অনেক কিছু আছে, এমন অনেক কিছু লাগবেও। স্যার দিস ডট উইথ প্রোটেক্ট এগুলা এক ক্লাস আমাদের পড়তে গেলে তোমাদের মাথায় একটু করে আউট হয়ে যাবে। স্যার তুমি কোশ্চেন করছো ওটার জন্যই আজকে বসে দিস ডট উইথ আচ্ছা, দিস মানে হচ্ছিল কাইন্ড অফ হলো এই ক্লাসের কোনো ভেরিয়েবলকে এভাবে আমি রেফারেন্স করছি না,
এটাকে তুমি যদি আবার রেফার করতে চাও, আচ্ছা এটা হলো দিস, আসলে আসলে কিছু না, মানে নিজের মানে হাতে ঘুরায় খাওয়া, ঠিক আছে? মানে হ্যাঁ, তাহলে দিসটা আমরা দিচ্ছি না। দিসটা লাগে হচ্ছিল যখন ইনহেরিটেন্স পড়বা তখন দেখবা। মনে করো ইনহেরিটেন্স একটা জিনিস আছে যে এখন এটা কাউন্সিলিং আমার ডিসকাস করবে, এখন এত বেশি সবাই এগুলো এখন বুঝবেও না, ঠিক আছে? শুধু শুধু ডিমোটিভেট হয়ে যায়। দিস আর সুপার নামে একটা কিওয়ার্ড আছে, সুপার কিওয়ার্ড এগুলা বেশি ইউজ করা হয় যখন আমরা ইনহেরিটেন্স করতে যাবো। ইনহেরিটেন্সের সময় যখন ভেরিয়েবল নিয়ে আসবো, এখন তোমার মনে করো প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসে এ নামে একটা ভেরিয়েবল আছে, তোমার কাছে এ নামে একটা ভেরিয়েবল আছে, এখন তুমি কোনটা ইউজ করো? দিস দিয়ে হচ্ছিল নিজেরটা, সুপার দিয়ে হচ্ছিল প্যারেন্ট। এটা আরও আমরা দেখবো ডিটেলস থিওরির মধ্যে, ঠিক আছে? এ পর্যন্ত হয়েছে? হ্যাঁ আচ্ছা, ছুটি দিয়ে দেবো। আমারও এনার্জি নাই, আমি যদি পারি আমি 1.5 ঘন্টায় ক্লাস নিয়ে বাসা যাবো না, আমার কোনো কোনো কিছু ঠেকা পড়ে নাই। প্রবলেম ছিল, আমি এখন কেন দেখাবো? ওই যে সেম কথাই তো বলছি। আজকে দেখবো না, নেক্সট ক্লাস দেখবো, বাট এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় কাউন্সিলিং আরও ইস্যু, ঠিক আছে? মানে যে যার প্রবলেম আছে, হয়তো পারো নাই, হয় নাই, এগুলা কাউন্সিলিং আওয়ার এসে আমার সাথে দেখা করবো। আচ্ছা এখন হলো সার্ভার 7-এ যাও। সার্ভার 7 আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে সার্ভার 7-এ যাওয়া, এই যে রান এগিয়ে তোমরা যাও সার্ভারে যাও, সার্ভার 7 দেন কোর্স, আফটার দ্যাট হচ্ছে হলো দেখো আমার নামে একটা ফোল্ডার আছে, ফার্স্টের দিকে পাবা। আফটার দ্যাট হচ্ছে হলো এই পাসওয়ার্ড কি মনে মনে তোমাদের কি পাসওয়ার্ড কি যে ইউআইউ না, ইউজার নেম ইউআইউ, পাসওয়ার্ড পাসওয়ার্ড মনে ইউআইউ। আচ্ছা ইউজার নেম স্টুডেন্ট, পাসওয়ার্ড ইউ। আর একটা ট্রাই করে সামার 2017 নামে একটা দেখবা, এখান থেকে যে ওপি ল্যাব নামে একটা ফোল্ডার আছে, আফটার দ্যাট অ্যাসাইনমেন্ট 2 নামে একটা ফাইল আছে ডকে, এটার মধ্যে হচ্ছিল এটা কপি করে তোমাদের ফোল্ডারে নিয়ে আসো, ওইখানে ওপেন করো না। হ্যাঁ স্টুডেন্ট সাবমিশন না, কোর্স নামে ফোল্ডার, সার্ভার 7 কোর্স, এই যে সামার 2017, এই যে সামার 2017 এখানে মধ্যে দেখো একটা ডকটেক্স একটা ফাইল আছে, সেই ফাইলটা ওপেন করো। আচ্ছা এইটা মনে হয় ভুল দেওয়া আছে, 2006 দেওয়া আছে মনে হয় ফাইল নামটা। হ্যাঁ 2007, হ্যাঁ মানে ফাইল নামটা মনে হয় 2006 দেওয়া, 17 দেওয়া আছে। আচ্ছা তাহলে মনে হয় এখানে ভুল করছি। আচ্ছা একটা ফাইলে আছে ওটার ভিতরে, ওই ফাইলটাই কপি করো, দেখবা যে এরকম একটা ফাইল পাবা। অ্যাসাইনমেন্ট করে ওখানে সামার 2006 লিখে গেছে। হ্যাঁ 2006 না ওটা 17 হবে। হোয়াট ফাইলটা না? হ্যাঁ ওয়ার্ড ফাইলের নামটা একটু ভুল আছে, ওই 16 দেওয়া, ওটা আসলে 17 হবে, ভিতরে সবকিছু এই আছে। সো এরকম একটা ফাইল পাবা, এটা কপি করে তোমাদের ফোল্ডারে নিয়ে আসো, ওখানে ওপেন করো না, ওখানে ওপেন করলে সার্ভার হ্যাং হয়ে যাবে, বাকি কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটা কপি করে ডেস্কটপে নিয়ে আসো। আচ্ছা এখানে ফার্স্ট অফ অল কিছু সিম্পল অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যেগুলো অলরেডি তোমরা মানে সিতে করে আসছো, সিএল লেভেলের প্রবলেম দেওয়া আছে যেটা আসলে জাভাতে করবে। ফার্স্টে চারটা ট্র্যাক হলো সিএল লেভেলের, আমি জাস্ট একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, বাসায় যে এগুলো দেখে নিও। সবার ওপেন হয়েছে না? না স্যার ওপেন হয়েছে কিন্তু আসতেছে, শো করতেছে শো করতে হবে না, এইভাবে তুমি ওখানে কি ওপেন করছো না, ওখানে ডাবল ক্লিক করছো ঠিক না? তোমার বারবার বলতেছি না তোমাদের, তোমরা কপি করে নিয়ে আসো, কপি করে ডেস্কটপে নিয়ে আসো। ওইখানে কেউ ডাবল ক্লিক করে ওপেন করো না, ওখানে ওপেন হবেও না, এই যে অনেকের কি দেখো যে হ্যাং হয়ে যাবে। ওটা কপি করো, জাস্ট রাইট ক্লিক করে কপি করে ডেস্কটপে নিয়ে আসো। এটা শুধুমাত্র আমার কোর্সে না, যে কোনো কোর্সে এটা কোনো সময় সার্ভারে কোনো কিছু ওপেন করবে না।
না কত দিনের টাস্ক আরো দেওয়া আছে? এই তোমরা যারা ফার্স্ট ক্লাসগুলো করো না, হ্যাঁ, কতদিন এটা হ্যাকার র্যাঙ্ক নামে একটা সাইট আছে, একটু ফ্রেন্ডের কাছ থেকে দেখে নিও, এটা তোমাদের পেনাল্টি। ফার্স্ট ক্লাস কেন করো না তোমরা? করো না কেন? আমি তোমাদের লেভেলে চিন্তা করলে আমি নিউজে কোনো সময় চিন্তা করতে পারতাম না যে আমি একটা ক্লাস আমি মিস দিছি। তো এগুলো আগে করবা না, তোমাদের রেজিস্ট্রেশন আগে থেকে না থাকে, মানে ওই ক্লাস ড্রপ করে দিছে। তাহলে তো আল্লাহ আল্লাহ করতে হবে, মানে যাদের এক্সট্রিম কেস না থাকে তারা তো অ্যাটলিস্ট ই করতে পারো, যাদের একটা আছে বাকিরা তো অ্যাটলিস্ট ই করতে পারো। আচ্ছা ওই ক্লাসের মধ্যে দেখা দেওয়া হয়েছে অথবা তোমাদের ফ্রেন্ডের কাছে জেনে নিও কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। হ্যাকার র্যাঙ্ক নামে একটা সাইট আছে, ওখান থেকে কতগুলো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কাইন্ড অফ মনে হয় 10টা না 11টা মনে হয় এরকম ছোট ছোট। হ্যাঁ সবগুলোই করতে হবে। লাস্টে মানে 4টা ছিল, 4টার মধ্যে 2টা দিছিল, ঠিক আছে, 2টা তিনটা ছিল। ওখানে 2টা ছিল, সেকেন্ড পেজে 2টা ছিল। আর তিনটা ছিল, second page তিনটা। ও আচ্ছা হ্যাঁ, ডেটা টাইপটা বাদ দিছিলাম, ডেট টাইমটা বাদ, সরি। আচ্ছা প্রবলেম এই ওয়ানের মধ্যে দেখো 4টা প্রবলেম দেওয়া আছে, সাব প্রবলেম। এগুলো আসলে তোমাদের ওই এসপিএল লেভেলে প্রবলেম, মানে দেখলে বুঝতে পারবা। যেমন ফার্স্ট টাইম বলে দেই, একটা নাম্বার ইনপুট দিবা স্ক্যানার দিয়ে, একটা নাম্বার ইনপুট দিয়ে একটা মেথড লিখবা, যে মেথডের মধ্যে জাস্ট আমি একটু আগে যে মেথডটা লিখলাম ইজি ভেনা, সেরকম একটা মেথড লিখবা, ওটা ইজ প্রাইম, যেটা হলো জাস্ট চেক করো সেটা কি প্রাইম কি প্রাইম না। প্রাইম চেকের অলরেডি তুমি মেথড জানো কিভাবে লিখতে হয়, ওই যে 0 থেকে মানে সরি 2 থেকে n-1 পর্যন্ত একটা লুপ চালাতে হবে, তারপরে চেক করে দেখবা যে এটা প্রাইম কি প্রাইম না। বাট ওইখানে কোনো কিছু প্রিন্ট করবা না, প্রিন্ট করবা হচ্ছিল মেথড থেকে বের হয়ে এসে সব কাজগুলো। এখানে 4টা মেথড, 4টাই শুধুমাত্র এই যে ত্রুটিটা বাদে বাকি সবগুলোই হচ্ছে তোমাকে মেথড দিয়ে করতে হবে, মানে মেথডে তুমি একটা ভ্যালু দিবা, ওখানে কিছু কাজ করবে, রিটার্ন টাইপ করবে, ঠিক আছে। তাহলে ফার্স্টটা হচ্ছিল একটা ফাংশন লিখবা, যে ফাংশনের মধ্যে আমি একটা নাম্বার দিব, সে ক্যালকুলেট করে বলবে যেটা কি প্রাইম কি প্রাইম না, বুলিয়ান অথবা 1 0 রিটার্ন করে দিবে। তারপরে তুমি মেইন মেথডে এসে তুমি প্রিন্ট করবা যেটা আসলে কি প্রাইম ছিল কি প্রাইম ছিল না, বুঝা গেছে। বি নাম্বার প্রবলেমটা হলো এখানে তুমি একটা অ্যারে ইনপুট নিবা। ফার্স্টে তুমি ইউজারের কাছ থেকে বলবা যে তুমি কয়টা নাম্বার ইনপুট নিতে চাও, বলবে 5, তারপর 5টা নাম্বার একটা অ্যারের মধ্যে ইনপুট নিবা, নেওয়ার পরে সেই অ্যারে থেকে ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বারটা প্রিন্ট করবা। এবং অ্যারেটা আসলে পাস করবে একটা মেথডের মধ্যে, তুমি পাস করে দিয়ে দিবা, এবং ওই মেথডের মধ্যে সে প্রিন্ট করবে যে মিনিমাম নাম্বার কত ম্যাক্সিমাম নাম্বার কত, বুঝা গেছে। সবগুলো হচ্ছে method দিয়ে। মেথডের মধ্যে তুমি পাস করে দিবে, ক্লিয়ার। থার্ডটা হচ্ছিল সেম, একটা অ্যারে ইনপুট নিবা, মানে ফার্স্টে তুমি নাম্বার অফ তুমি বলবা যে কতটা নাম্বার ইনপুট নিতে চাও, সে বলবে 5টা অথবা 10টা, সে 10টা নাম্বার ইনপুট নিবা, দেন এটা একটা ফাংশনের মধ্যে পাঠিয়ে দিবা, সে ওটাকে সর্ট করবে, সর্ট করে এটা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবে, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে ওখানে প্রিন্ট করে দিবে। যে কোনো তুমি সর্ট অর্ডার ইউজ করতে পারো, তোমরা ওই যে বাবল সর্ট করে আসছো, তো বাবল সর্ট এখানে ইউজ করে দিতে পারো। হ্যাঁ একই ক্লাসের মধ্যে রাখবে। আচ্ছা এটা গেল প্রবলেম 1। আচ্ছা প্রবলেম 1 এর 3টা গেল। 4 নাম্বারটা হচ্ছিল এটা হচ্ছিল ওই সেম মেথডের মধ্যে করতে হবে, এটা আলাদা মেথড ক্রিয়েট করা দরকার নেই, ওই যে মেইন মেথডটা আছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ওইটার মধ্যে করতে হবে, এটা কোনো সমস্যা নেই। শুধুমাত্র ডি নাম্বারটা বাকিগুলোর জন্য কিন্তু আরেকটা মেথড ক্রিয়েট করতে হবে। তো এটার মধ্যে কি করবা, এটা হলো রো নাম্বার কলাম নাম্বার নিবা, 2D অ্যারে একটা ডিক্লেয়ার করবা, এন্ড ওই রো নাম্বার কলাম সংখ্যক কতগুলো ভ্যালু তুমি ইনপুট নিবা 2D অ্যারে, ঠিক আছে। 2D অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা একটু দেখে নিবা বাসায়, বইয়ের মধ্যে অলরেডি দেওয়া আছে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, খুবই ইজি। আমার অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটাও মোটামুটি দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যারে ডিক্লারেশনটা দেখে নিবা। আচ্ছা সো তারপর হলো তুমি ওটার মধ্যে যেভাবে তুমি আগে অ্যাক্সেস করতা, শোনো অ্যারে ডিক্লারেশনটা শুধুমাত্র একটু ডিফারেন্ট, আমি এখন একটু নাহলে দেখাই দেবো না 1 মিনিটের মধ্যে। এটা ডিক্লারেশন খুবই ইজি, ডিক্লারেশনটা জাস্ট একটু ডিফারেন্ট তোমাদের সিএ থেকে, বাট অ্যাক্সেসটা কিন্তু সিমিলার। তুমি যেভাবে আগে অ্যাক্সেস করতা কিভাবে ওই যে ইনডেক্স ধরে ধরে অ্যাক্সেস করতা, ঠিক আছে, সেই অ্যাক্সেস কিন্তু একদম সিমিলার এখানে। আচ্ছা
এবার সেকেন্ড টপিকটা আসি। সেকেন্ড টপিকটা হচ্ছিল অলরেডি আমরা আজকে ক্লাসে অলরেডি পড়ছি, সেখান থেকে দেওয়া। সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নামে হচ্ছিল একটা ক্লাস তৈরি করবা, যেটার মধ্যে তিনটা ভেরিয়েবল থাকবে, নেম, আইডি, ব্যালেন্স। একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা হচ্ছিল এই তিনটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করবে, ঠিক আছে? আচ্ছা, ভিতরে হচ্ছিল আমার টোটাল হচ্ছে চারটা মেথড থাকবে। একটা হলো ডিপোজিট, উইথড্র, এটা গেট ব্যালেন্স, আর একটা হচ্ছে হলো প্রিন্ট, ডিসপ্লে, ঠিক আছে? ডিপোজিটের কাজ কি? তুমি একটা ভ্যালু দিবা, ওইটা ব্যালেন্সটাকে অত সংখ্যক দিয়ে বাড়াই দিবে। মনে করো তুমি ডিপোজিট কল দিলা 10 দিয়ে, তাহলে ওইটার ভ্যালুকে বাড়াই দিবে হচ্ছিল 10 দিয়ে, ঠিক আছে? আর উইথড্র দিলে তুমি একটা ভ্যালু যদি বলো সামথিং, মনে করো তোমার ব্যালেন্স আছে 100, তুমি এখন ধরো 10 বললা, তাহলে তুমি উইথড্র করে ফেলবা, 10 টাকা উইথড্র করে ফেলবা, ওখান থেকে 10 মাইনাস করে দিবা। বাট এখানে একটা চেক রাখতে হবে যে এটা কোনো সময় যে নেগেটিভ না হয়। যদি নেগেটিভ হয় তাহলে তুমি বলো যে এনাফ ব্যালেন্স নাই, দেয়ার ইজ নো এনাফ ব্যালেন্স, ঠিক আছে? এরপর কি এক্সিট করবে? হ্যাঁ, কমপ্লিট করে এক্সিট করবে? জাস্ট ডিসপ্লে করে এক্সিট করে দিতে হবে, ওটা সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছিল গেট ব্যালেন্স। গেট ব্যালেন্সটা হচ্ছে ব্যালেন্সটা রিটার্ন করে দিবে, আর ডিসপ্লেটা হচ্ছিল ব্যালেন্সটা ওখানে প্রিন্ট করে দিবে, জাস্ট ক্যালকুলেট টাইপের মেথড। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে কাজটা হচ্ছিল ওই কাজটারই মেইন নামে একটা হচ্ছে মানে ব্যাংক নামে একটা ক্লাস তৈরি করবা, যেখানে একটা মেইন মেথড থাকবে। জাস্ট হচ্ছিল জাস্ট আমাদের একটা হলো বক্স ক্লাস ছিল, আর একটা হচ্ছিল মেইন ক্লাস ছিল। এরকম হচ্ছিল একটা হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস থাকলো, আর একটা হচ্ছিল ব্যাংক ক্লাস। ব্যাংক ক্লাস মানে একটা মেইন মেথড থাকবে, যে মেইন মেথড হলো ফার্স্ট কাজ হচ্ছিল একটা ব্যাংক অ্যাকাউন্টের ক্লাস তৈরি করা, মানে সরি ব্যাংক ক্লাউডের অবজেক্ট তৈরি করা। আফটার দ্যাট তুমি হচ্ছিল কিছু মানি ওখানে রাখ, মানে উইথড্র করবা, কিছু ডিসপ্লে করবা, কিছু ডিপোজিট করবা, কিছু ব্যালেন্স করবা, মানে জাস্ট ওই চারটা মেথড কল করবা। একবার হয়তো উইথড্র করলা, আরেকবার হয়তো ডিপোজিট করলা, আরেকবার হয়তো প্রিন্ট করলা, বাট জাস্ট সিরিয়াল অনুসারে, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটা আজকে আপাতত থাক, এটা আজকে এই করবো না, এটা হচ্ছিল নেক্সট ক্লাসের জন্য, বুঝে গেছে? আচ্ছা, জাস্ট একটু 2টা মিনিট জাস্ট দাঁড়াও, আমি জাস্ট প্রবলেম 3টা লাগবে না, ঠিক আছে? যেহেতু আমি বুঝাই দিই নাই, এটা লাগবে না নেক্সট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, 1 আর 2। আচ্ছা শোনো, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। আর আমি এই ভিডিওগুলো যেখানে আপ করি সেখানে আমি একটা থিওরি ক্লাস নিয়েছিলাম। থিওরি ক্লাসের মধ্যে আমি অলরেডি দেখাইছি যে কীভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, 1D অ্যারে, 2D অ্যারে, বোর্ডটা আমি দেখাইছি। তাও আমি এখানে একটু শর্টলি দেখাই দিচ্ছি, বাসায় যে ওই ভিডিওটা আবার একটু দেখে নিও, ঠিক আছে? এখন তোমাদের কোড করার দরকার নেই, আমি জাস্ট দেখাই দিচ্ছি কীভাবে ডিক্লেয়ার করতে হয়। সো ডিক্লারেশনের জন্য ফার্স্টে আমাকে বলতে হয় যে এটা কোন টাইপের অ্যারে, এরপর আমাকে বলে দিতে হয় যে এটা হলো অ্যারে টাইপ। সো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। আফটার দ্যাট অ্যারের নাম দিতে হয়, সে আমি অ্যারের নাম দিলাম। এরপরে বলতে হয় নিউ আইএনটি, ঠিক আছে? অ্যান্ড এখানে হচ্ছিল সাইজটা দিয়ে দিতে হয়। জাস্ট যেটা আমরা আগে করতাম হচ্ছিল আইএনটি এ আর 100। এই কাজটাই হচ্ছিল এখানে একটু ডিফারেন্ট করা হয়, কারণ হলো এখানে দেখো জাস্ট টাইপ থেকে তুমি বলতে পারবে এটা অ্যারে, বলার তো কোনো উপায় নেই। এই জন্য আমি এখানে টাইপের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতেছি যেটা হলো অ্যারে। আফটার দ্যাট নাম দিলাম অ্যারে, এরপর হলো ইনিশিয়ালাইজ করলাম। আমরা এখানে সবকিছুই ইনিশিয়ালাইজ করে দিই। হ্যাঁ, হ্যাঁ, তুমি ভ্যারিয়েবল দিয়ে হ্যান্ডেল করো। তুমি এখানে আইএনটি এন লিখে এন এর মধ্যে মনে করো দিলা 10, তুমি এখানে দিয়ে দিলা 10। তুমি ইউজার থেকে আগে নাও, স্ক্যানার দিয়ে ইনপুট নাও। ওটা আগের ক্লাসে দেখানো হয়েছে, আগের ক্লাসে একটু ভিডিও দিয়ে যে স্ক্যানার থেকে কীভাবে ইনপুট নেওয়া যায়, একটা ইন্টিজার ইনপুট নেওয়া যায়। তুমি আগে ইন্টিজার ইনপুট নিবা, আফটার দ্যাট হচ্ছিল তুমি এখানে ইনপুটটা বসাও, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে হলো একটা অ্যারে ডিক্লারেশন, 1D অ্যারে। অ্যাক্সেস আগের মতনই, কোনো ডিফারেন্স নাই। 0 ইন্ডেক্সের মধ্যে 15 রাখলাম, অথবা অ্যারে 1 ইন্ডেক্সের মধ্যে 10 20 রাখলাম, এরকম যেভাবে আমরা আগে ইউজ করছি অ্যারে। হ্যাঁ, লুপ চালায় করবা। তুমি মনে করো যে ফর লুপ ইউজ করে আইএনটি আই ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n পর্যন্ত আমি চালালাম i প্লাস প্লাস,
আফটার দ্যাট এ আর আই ইকুয়াল টু আই লিখে রাখলাম, জাস্ট একটা ভ্যালু দিলাম, বসালাম, ঠিক আছে। সো সেমভাবে আমি কিন্তু আগে মতন অ্যারে ডিক্লেয়ার করতেছি, অ্যাক্সেস করতেছি। 2D এর এটা ডিক্লারেশন একটু আলাদা, মানে সেমভাবে একটু আসতে শেষ করে দিচ্ছি। অ্যারে 2 ইকুয়াল টু নিউ আইএনটি, এখানে তুমি সাইজ বলে দেবা, মনে করো 100/10, 100টা রো 10টা কলাম, ঠিক আছে। অ্যাক্সেস করো কিভাবে, আগের মতনই, ওই যে আই যেভাবে দিয়ে অ্যাক্সেস করতাম। শোনো, শুধুমাত্র এই যে এই দুইটা লাইন, এই লাইনটা শুধুমাত্র ডিফারেন্স, একটু চেঞ্জ। আর বাকি যেভাবে তুমি কাজ করতে, আগে বাকি যেভাবে তুমি অ্যারে ইনপুট নিতা, তুমি যেভাবে অ্যারে হচ্ছে হলো মানে ওটা কি বলে প্রিন্ট করতা, অ্যাক্সেস করতা, বাকি সব কাজ সেম, শুধুমাত্র ডিক্লারেশনের লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে কিছু ইনস্ট্রাকশন দিছিলাম, বেটার হচ্ছে হলো যারা নিউ মানে আসছো, ও আগের ক্লাস তোমার ভিডিও আমি আপ করে দিই, মানে ভিডিও তো করিনি, তোমরা বেটার হচ্ছিল তোমাদের ফ্রেন্ডের কাছ থেকে একটু শুনে নাও। কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কোন জায়গায় মেইল করতে হবে, এই জিনিসগুলো একটু যারা ক্লাস করছে তাদের থেকে একটু শুনে নিও যে কোন জায়গায় মেইল করতে হবে, ঠিক আছে, মানে অ্যাসাইনমেন্ট করার পর। ওকে, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই।